ওকে, আমরা তাহলে দেখেছি এখানে যে কিছু অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাগুলোর সমষ্টি। এবার আমরা আরেকটা প্রবলেম নেব যে অঙ্কগুলোতে শূন্য বিদ্যমান। যেমন আমি যদি বলি এরকম যে 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর সমষ্টি কত? এর আগে যে অঙ্কগুলো আমি ব্যবহার করেছি কোনো অঙ্কে কিন্তু 0 ছিল না, তো এবার 0 দিয়েছি। তো এখানে যেটা হবে, প্রথমত মনে করো যে আমি এই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি আসলে 120টা, কিন্তু প্রথমে শূন্য থাকবে এমন কিছু সংখ্যাও কিন্তু আছে, তাহলে তাদের সমষ্টি কি হবে? আমরা আসলে শিখেছিলাম 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করে তাদের সমষ্টি একবার মাত্র ব্যবহার করে, তাহলে এরকম হতো ফ্যাক্টোরিয়াল 5 - 1 ইন্টু অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল মিনস এখানে 5টা অঙ্ক আছে, 0 + 2 + 4 + 6 + 8। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি নির্ণয়ের কথা ছিল, কিন্তু এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সব না, যেগুলো প্রথমে শূন্য আছে সেগুলো কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না। তাহলে কি হবে? প্রথমে শূন্য থাকবে এরকম কিছু সংখ্যা আছে, সে এখানে 4টা ঘর আছে। আসলে প্রথমে শূন্য সংক্রান্ত যে সংখ্যাগুলো গঠন হয়েছে সেগুলো আসলে শূন্য বিশিষ্ট, এবং এই যে 4টা অঙ্ক আছে এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বোঝায়। তাহলে আমরা কি করব? এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলো গঠিত হয়েছে তাদের সমষ্টিটা এখান থেকে বাদ যাবে। দ্যাট মিনস মাইনাস হবে। এই 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হলে ফ্যাক্টোরিয়াল 4 - 1 ইন্টু অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল মানে 2 + 4 + 6 + 8। এবং এখানে অঙ্কগুলোর সমষ্টি কিন্তু ঠিক নাই, কারণ তোমরা জানো এখানে ফ্যাক্টোরিয়াল n - 1 হয়, অঙ্কগুলোর যোগফল হয়। এখানে আরেকটা জিনিস ছিল ইন্টু যে কয়টি অঙ্ক সেই কয়টি 1, দ্যাট মিনস 1 1 1 1 1 মাইনাস এত ইন্টু এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্যাট মিনস এখানে 4টা 1 হবে। জাস্ট এইটুকুই এটার অ্যান্সার। তার মানে যদি কখনো শূন্য থাকে তাহলে আমি কি করব? এখানে যে কটা অঙ্ক থাকবে সেই কটা অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি আগে বের করে নেব, মাইনাস শূন্য বাদে যে কটা অঙ্ক থাকবে সেই কটা অঙ্ক ব্যবহার করে যে সংখ্যাগুলোর গঠন হবে সেই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করে বাদ দিলেই হবে। এবার আমি এই কথাটার একটু পরিবর্তন করব। সেটা হচ্ছে, মনে করো এরকম যে 1 2 3 4 এই অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাগুলোর সমষ্টি কত? এখানে একটা জিনিস স্পষ্ট যে এখানে আমি কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব সেটা উল্লেখ নাই। এর আগে আমি বলেছিলাম এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করে যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। এবার কিন্তু বলা নাই, জাস্ট বলা আছে যে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে সেটা কি হতে পারে? 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, তাহলে 1 অঙ্ক বিশিষ্ট হতে পারে, তোমার 2 অঙ্ক বিশিষ্ট হতে পারে, তোমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে পারে, তোমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এবার কি হবে? লক্ষ্য করো, 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় 4টা, 1 2 3 আর 4। তাহলে এক্ষেত্রে এদের সমষ্টি ইকুয়ালটা হবে 1 + 2 + 3 + 4 দিস ইকুয়াল টু 10। এটা হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট গঠিত সংখ্যাগুলোর সমষ্টি। এখন যদি বলি আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, তাহলে কি করব? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা মানে হচ্ছে, এখানে দেখো 2টা বক্স আমি পূরণ করব। এই 2টা বক্স পূরণ করব, এর অর্থ হচ্ছে এরকম ভাবে যতগুলো সংখ্যা গঠন হবে তাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে কি করবা? এই ঘরে যে কোনো একটা ডিজিটকে আমাকে ফিক্সড করতে হবে। এখানকার যে কোনো একটা ডিজিট এখানে ফিক্সড করলাম, দিয়ে তোমার এখানে কি হবে? এই ঘরের জন্য একটা ডিজিট বসবে। তাহলে এখানে দেখো একটা ডিজিট যখন বাদ দেব থাকে 3টা ডিজিট। এই 3টা ডিজিট দ্বারা এই ঘরটা পূরণ করা যায় 3p1 হবে। তাহলে লক্ষ্য করো, তাহলে অঙ্কগুলোর সমষ্টি কি হবে? এর আগে কি হইতো? ফ্যাক্টোরিয়াল 4 - 1 সবগুলো অঙ্ক যখন নিলাম, তাহলে এখানে যেটা হবে 3p1 সংখ্যক বার একটা করে ডিজিটের রিপিট ঘটবে। তার মানে সমষ্টি হবে তোমাদের সমষ্টি সমান সমান 3p1 ইন্টু অঙ্কগুলোর সমষ্টি, দ্যাট মিনস 10 ইন্টু কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্যাট মিনস 2টা 1। এবার যখন আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব
সেক্ষেত্রে কি হবে, একটা ঘরে একটা ডিজিটকে ফিক্সড করলাম। এবার এই দুইটা ঘরে অবশিষ্ট তিনটা ডিজিট দ্বারা পূরণ করার উপায় 3p2। তাহলে সমষ্টি কত হবে? এবার সমষ্টি হবে 3p2 ইন্টু অঙ্কগুলোর যোগফল ইন্টু কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে কয়টা 1 দ্বারা গুণ করতে হবে? 3টা 1 দ্বারা গুণ করতে হবে। এবার আসি আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন তোমাদের আমার শেখানো আছে। যে সবগুলো অঙ্ক যদি ব্যবহার করা হয় ওইভাবে না করে যদি আমরা এইভাবে চিন্তা করি, কিভাবে? একটা ঘর আমি ফিক্সড করবো যে কোনো একটা ডিজিট দ্বারা, তাহলে এই 3টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করা যাবে 3p3 ভাবে। দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল 3। এটাই কিন্তু তোমার 4 - 1 ফ্যাক্টোরিয়াল আমি বলেছিলাম। তাহলে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা অঙ্কের এই 4 - 1 এর ফ্যাক্টোরিয়াল সংখ্যক বার পুনরাবৃত্তি করবে। তাহলে সমষ্টি হবে তোমার 3p3 ইন্টু অঙ্কগুলোর যোগফল ইন্টু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেহেতু 4টা 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসলে আমার এইটা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি এইটা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি এইটা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি এইটা। তাহলে মোট যতগুলো সংখ্যা গঠিত হবে তাদের সমষ্টি। অতএব গঠিত সংখ্যাগুলোর সমষ্টি সমান সমান 10 প্লাস 3p1 ইন্টু 10 ইন্টু 11 প্লাস 3p2 ইন্টু 10 ইন্টু 3টা 1 প্লাস 3p3 ইন্টু 10 ইন্টু 4টা 1। এটাই অ্যান্সার। যদি 10 কমন নাও তাহলে 1 প্লাস 3p1 ইন্টু 11 প্লাস 3p2 ইন্টু 111, তারপর 3p3 ইন্টু 1111। এবার আমি এই অঙ্কটার একটু যদি পরিবর্তন ঘটাই, এই অঙ্কগুলোকে কিন্তু একবার মাত্র ব্যবহার করে এই প্রবলেমটা করেছি। আর যদি আমি বলি এটা যে কোনো সংখ্যক বার ব্যবহার করে করতে হবে, তাহলে কি করবা? খুবই সহজ হিসাব, যে আমি যদি যে কোনো অঙ্ককে ব্যবহার করি, জাস্ট অঙ্কগুলোর সমষ্টি হবে। তাহলে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে গঠিত সংখ্যাগুলোর সমষ্টি হবে। দেখো কি হবে, আমি এখান থেকে আগে 10 কমন নেব, কারণ 1 অঙ্ক বিশিষ্ট এটা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে গেলেও তাদের সমষ্টি 10 হবে অঙ্কগুলোর, কিন্তু আমাকে জাস্ট বের করতে হবে একটা অঙ্কের কয়বার করে রিপিট হয়েছে। চিন্তা করে দেখো, আমি যখন এখানে একটা ডিজিট একবার মাত্র ব্যবহার করে করার ক্ষেত্রে করেছিলাম, তখন একটাকে ফিক্সড করে 3টা থেকে একটা ঘর পূরণ করেছিলাম। কিন্তু এবার যে কাজটা হবে সেটা হচ্ছে, এখানে যে ডিজিটটা বসেছে, যেহেতু যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে, সেহেতু এই 4টা ডিজিট আবার এই ঘরে ব্যবহার করা যাবে। তাহলে 4টা ডিজিট দ্বারা একটা ঘর পূরণ করা যাবে 4 টু দি পাওয়ার 1 ভাবে। দ্যাট মিন্স অ্যান্সার আসবে এইরকম, 10 ইন্টু 1 প্লাস 4 টু দি পাওয়ার 1 ইন্টু 11 প্লাস 4 টু দি পাওয়ার 2 ইন্টু 111 প্লাস 4 টু দি পাওয়ার 3 ইন্টু 1111। অ্যান্সার হবে এইটা। এবার আমরা একটা খুব সুন্দর একটা প্রবলেম বলবো, যে গড় নির্ণয় সংক্রান্ত একটা প্রবলেম করব। সেটা হচ্ছে, মনে করো এরকম একটা প্রবলেম দিলাম যে 5 বার ব্যবহার করে, 4 বার ব্যবহার করে যতগুলো সংখ্যা গ্রহণ করা যায় 9 অঙ্ক বিশিষ্ট, সেই সংখ্যাগুলোর গড় কত হবে। তাহলে আমি কি করতে বলেছি, আমি অঙ্কটা লিখছি 5 বার এবং 4 বার ব্যবহার করে যতগুলো সংখ্যা গঠন করা যায় 9 অঙ্ক বিশিষ্ট, যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের গড় নির্ণয় করতে হবে। এখন আসা যাক, তাহলে আমি 5 ব্যবহার করব 5 বার, 4 ব্যবহার করব 4 বার। তাহলে টোটাল ডিজিট আমাদের কাছে কি কি দেখো, 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। দ্যাট মিন্স এখানে টোটাল কিন্তু 9টা ডিজিটই আছে। তাহলে আমি যদি বলি 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায়, 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের উপায় সমান সমান ফ্যাক্টরিয়াল 9 ডিভাইডেড বাই 5 আছে 5টা ফ্যাক্টরিয়াল 5, 4 আছে 4টা ফ্যাক্টরিয়াল 4। তাহলে এটা ক্যালকুলেটর লাগবে। মোস্ট প্রবাবলি এটা আসবে তোমার 9C4, দ্যাট মিন্স 126টি সংখ্যা গঠন করা যাবে টোটাল। এই যে 126টা সংখ্যা গঠন করা হলো, এই 126টা সংখ্যা গঠন করে তাদের সমষ্টি নির্ণয় করে গড় মান বের করতে হবে। তাহলে এটা কিভাবে করব,
তাহলে আমি এবার তোমাকে একটা কাজ বলি যে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন 6, 7, 8, 9। আমার প্রশ্ন হচ্ছে আমি দুইটা কেস তৈরি করব। সেটা হচ্ছে মনে করো এই ঘরে আমি 5কে স্থির রাখলাম, 5 স্থির। 5 স্থির রেখে যদি আমি বলি তাহলে একটা 5 এখানে স্থির হয়ে গেল, থাকে 8টা ডিজিট। এই 8টা ডিজিট দ্বারা এই 8টা ঘর পূরণ করার উপায় ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4। তাহলে এতগুলো সংখ্যক সংখ্যা পাওয়া যাবে যেখানে যে কোনো স্থানে 5-এর রিপিট হবে এতবার। তাহলে এতগুলো সংখ্যায় 5-এর রিপিট একটা করে যে কোনো স্থানে, ধরে নাও এককের স্থানে, দশকের স্থানে, শতকের স্থানে, যেভাবেই হোক না কেন প্রত্যেকটা স্থানে এই 5-এর রিপিট হবে এতবার। তার মানে দিস ইকুয়াল টু আসবে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 8C4। 8C4 মানে 8 × 7 × 6 × 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1। ক্যালকুলেটর নাই যেহেতু এই জন্য কাজ করছি। 6 6 কাটা গেল, 4 দুগুণ 8, তাহলে 5 7 35, 35 দুগুণ 70। তাহলে 70টা সংখ্যা আছে যে সংখ্যাটাতে 5-এর রিপিট প্রত্যেকটা স্থানে 70 বার। তাহলে কতবার রিপিট হচ্ছে? 70 বার রিপিট হচ্ছে 5-এর রিপিট। আমি যদি বলি এবার 4কে স্থির রাখবো, সে এই 9টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ঘরে 4 স্থির রাখলাম, সেক্ষেত্রে কি হবে? 4 যখন স্থির হবে, যে কোনো একটা 4 যখন স্থির হবে, বাদ বাকি 8টা ডিজিট থাকবে। এই 8টা ডিজিটকে সাজানোর উপায় ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই, এবার 5 আছে কিন্তু 5টা, ফ্যাক্টোরিয়াল 5, 4 আছে কিন্তু এবার 3টা, ফ্যাক্টোরিয়াল 3। দিস ইকুয়াল টু আসলে 8C3, দ্যাট মিন্স 8 × 7 × 6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 × 2 × 1, দ্যাট মিন্স এটা কাট হলো 27 56। লক্ষ্য করে দেখো 70 আর এই 56-এর যোগফল কিন্তু 126। এবার একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, তাহলে আমার 126টা যে সংখ্যাটা আসবে সেই প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে যে কোনো স্থানে 5-এর রিপিট ঘটবে 70 বার, আর 4-এর রিপিট ঘটবে কতবার? আমার ঘটবে হচ্ছে 56 বার। তাহলে আমার অঙ্কগুলোর সমষ্টি কত? তাহলে যে কোনো একটি স্থানের অঙ্কগুলোর সমষ্টি, তাহলে আমরা লিখি এখানে যে কোনো একটি স্থানের অঙ্কগুলোর সমষ্টি সমান সমান কি আসতেছে দেখো, 70 বার আছে 5, দ্যাট মিন্স 70 × 5 প্লাস এবার কি আসবে তোমার হচ্ছে 4 আছে কতবার? 4 আছে তোমার হচ্ছে 56 বার। তাহলে যে কোনো একটা স্থানে 4 আছে 56 বার, তাহলে তাদের সমষ্টি হবে 56 × 4। এই হচ্ছে একটা স্থানের সংখ্যাগুলোর মানে 5 এবং 4 যে এতবার করে রিপিট আছে তাদের সমষ্টি। তাহলে একটা স্থানের অঙ্কগুলোর সমষ্টি হলো এইটা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে আবার এর উপরে আরো একটা ডিজিট আসবে। তাহলে 9টা স্থানের অঙ্কগুলোর সমষ্টি, যে কোনো একটা স্থানের অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে আমার এইটা। তাহলে আমার সংখ্যাটা কত হবে আসলে? তাহলে অতএব সংখ্যাটি হবে সমান সমান। তাহলে কি হবে? আমরা শিখেছি একক স্থানের অঙ্ককে 1 দ্বারা গুণ, দশক স্থানের অঙ্কগুলোকে 10 দ্বারা গুণ, অর্থাৎ শিখেছি যে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে সেই কয়টা 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব এখানে 70 × 5 প্লাস 56 × 4 ইন্টু কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে 9টা 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে 9। এই হচ্ছে আমার 126টা সংখ্যার যোগফল। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? গড় বের করতে বলা হয়েছে। তাহলে অতএব গড় মান ইকুয়াল টু 70 × 5 প্লাস 56 × 4 ইন্টু 1 2 3 4 5 6 7 8 9 ডিভাইডেড বাই 126। যা আসবে সেটাই অ্যান্সার। এটা একটু ক্যালকুলেটরে চাপে অ্যান্সারটা বের করে নেবা। এবার আমি একটা প্রবলেম করাবো, সেটা হচ্ছে 0 5 6 7 8। আমি বললাম এই অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে যতগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় এবং 4 দ্বারা বিভাজ্য হয় তা নির্ণয় করো।
প্রবলেমটা হচ্ছে এটা, যে এই অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে যতগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় এবং 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 4 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমরা মনে হয় এটা জানো, এই 4 দ্বারা বিভাজিত সংখ্যাগুলোর শেষের দুটা ডিজিট যে সংখ্যা গঠন করে সেটা 4 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে আমি যদি বলি যে শেষের দুটা ডিজিট, সম্ভাব্য দুটা ডিজিট, শেষের দুটি ডিজিট কি কি হতে পারে? হতে পারে এরকম, দেখো 60 হতে পারে, 80 হতে পারে, 08 হতে পারে। দেখো এটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য। আবার দেখো 56 হতে পারে, যা কিনা 4 14 56 4 দ্বারা বিভাজ্য। আবার 68 হতে পারে, এটাও 4 দ্বারা বিভাজ্য। আবার 76 হতে পারে। এই যে 4 জোড়া ঘটনা, যে এটা যদি শেষের দুইটা ঘর যদি 60 দ্বারা পূরণ হয় তাও 4 দ্বারা বিভাজ্য, এটা হলেও হবে, এটা হলেও হবে, এই 6টা কেসেই 4 দ্বারা বিভাজ্য পাওয়া সম্ভব। এখন আসি আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। আমি এই তিনটার জন্য একটা ক্ষেত্র আলাদা করব, কারণ কি জানো, যখন আমার 6 আর 0, এই যে 0 একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে শেষের দিকে, তাহলে প্রথম ঘরে শূন্য আসার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে লক্ষ্য করো, এই যে মনে করো 5টা ঘর, এই 5টা ঘরের মধ্যে এই 2টা ঘর আমি পূরণ করব এই 3 সেট জিনিস দ্বারা। তাহলে এখানে বসবো আমার 60 80 অথবা 08। এই 3 সেট জিনিস থেকে এক সেট জিনিস যদি আমি নিয়ে আসি, এখানে কতভাবে বসানো যায়? 3p1 ভাবে, 3p1 ভাবে। তাহলে এখানকার যে কোনো এক সেট জিনিস এখানে বসে গেছে, হয় 60 বসেছে, নয়তো বা 80 বসেছে, অথবা 08 বসেছে। যে কোনো এক সেট চলে যাওয়া মানে 0 সহ 6 আর 8 এর যে কোনো একটা ডিজিট চলে যাওয়া। তাহলে 0 সহ 6 অথবা 8 এর যে কোনো একটা এখানে যখন চলে গেল, তাহলে 2টা ডিজিট তোমার নষ্ট হয়ে গেল। তাহলে আমার টোটাল ডিজিট ছিল 5টা, তার মধ্যে 2টা ডিজিট এখানে চলে গেল, থাকে আরো 3টা ডিজিট, যে 3টা ডিজিটের মধ্যে 0 আসার কোনো সম্ভাবনা নাই, কারণ 0 এখানে অথবা এখানে বসে গেছে। তাহলে বাকি 3টা ডিজিট দ্বারা এই 3টা ঘর পূরণ করা যায় 3p3 বা ফ্যাক্টরিয়াল 3 ভাবে। তাহলে এক্ষেত্রে নির্ণয় সংখ্যা গণনার উপায় এই দুটার গুণফল। আর যদি আমি এই কেস করি যে এই 5টা ঘরই আমি পূরণ করব, কিন্তু এই শেষের 2টা ঘর আমি পূরণ করব হচ্ছে এই 3 সেটের যে কোনো একটা সেট দ্বারা। দ্যাট মিন্স 5 6 6 8 7 6। এখন আসা যাক একইভাবে এই 3 সেট দ্বারা এই 3 সেটের যে কোনো এক সেট এখানে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স 3p1 এক সেট চলে গেল। দ্যাট মিন্স তোমার জীবন থেকে 2টা ডিজিট বিদায় নিয়ে নিল। তাই 2টা ডিজিট যখন বিদায় নিয়ে নিল, তখন আরও থাকে 3টা ডিজিট। ওই 3টা ডিজিটের মধ্যে কিন্তু এবার 0 আছে, কারণ এখানে 5 6 6 8 আর 7 6 এর যে কোনো 2টা ডিজিট চলে গেছে। এখন দেখো, তাহলে আমার এখানে 0 আছে, কিন্তু প্রথম ঘরে তো 0 বুঝতে পারে না, তাহলে এখানে 0 বাদ মতবাদ। তাহলে এখানকার 2টা ডিজিট নষ্ট, 0 বাদ, তাহলে 3টা ডিজিট চলে গেল। থাকলো তোমার আরো 2টা দ্বারা এই ঘর পূরণ করা যায় 2p1 ভাবে। তাহলে কি হলো দেখো, আমার এখানকার 2টা ঘর পূরণ, এখানকার একটা ঘর পূরণ হয়ে গেছে, তাহলে টোটাল 3টা ঘর পূরণ হয়ে গেল। তাহলে 3টা ঘর পূরণের পর আর ঘর বাকি থাকলো 2টা, আর আমার 3টা ডিজিটও নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে 5টার মধ্যে 3টা ডিজিট নষ্ট হয়ে গেলে থাকে 2টা ডিজিট। এই 2টা ডিজিট দ্বারা এই 2টা ঘর পূরণ করা যায় 2p2 বা ফ্যাক্টরিয়াল 2 ভাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে এইটা ইন্টু এইটা। অতএব নির্ণয় সংখ্যা গঠনের উপায় সমান সমান 3p1 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, এটা প্রথম ক্ষেত্র, প্লাস পরের ক্ষেত্র হচ্ছে 3p1 ইন্টু 2p1 ইন্টু ফ্যাক্টরিয়াল 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের সংখ্যা গঠন মোটামুটি শেষ হয়ে গেল। এইবার আমরা নতুন একটা টপিক্সে প্রবেশ করব। আর একটা টপিক্স আলোচনা করেই আমি বিন্যাস চ্যাপ্টার এখানে শেষ করব, সেটা হচ্ছে চক্রবিন্যাস। চক্রবিন্যাস আসলে কি? গোলাকারে সাজাতে হবে। মনে করো আমি এখানে তোমাকে বললাম যে এ বি সি ডি ই এফ আর জি, এই 7জন ব্যক্তি গোলাকারে সজ্জিত হবে। আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল ফিবুল জিবুল, মনে করো এই 7জন ব্যক্তি গোলাকারে এদেরকে সাজাতে হবে। তো তুমি কি করলা? মনে করো এরকম একটা চিন্তা করলা, এদেরকে আমি ছোট্ট করে এক পাক ঘুরে দেবো মানে এরকম ভাবে লিখবো যে এ এর জায়গায় সি কে নিয়ে আসবো, বি এর জায়গায় এ কে নিয়ে আসবো,
আবার সি এর জায়গায় বি কে নিয়ে আসবো, এখানে সি নিয়ে আসবো, এখানে ডি, এখানে ই, এখানে এফ। তাহলে দেখো আমি একবার শুধু ঘুরিয়ে দিয়েছি 7 জনকে, কিন্তু নতুন কি কোনো বিন্যাস তৈরি হয়েছে কিনা সেটাকে তুমি চিন্তা করো। দেখো আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল ফিবুল জিবুল, এখানেও কিন্তু আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল ফিবুল জিবুল, এদের নিজেদের সাপেক্ষে কিন্তু নতুন কোনো বিন্যাস হয়নি। কারণ দেখো এই আবুল চিন্তা করবে আমার এই পাশে তো জিবুল ছিল, এই পাশে তো বাবুল ছিল, এখনো কিন্তু তাই। এই আবুলের এই পাশে এই জিবুলি আছে, আবুলের এই পাশে কিন্তু বাবুলি আছে। সে কি করবে, মনে করবে নতুন কোনো বিন্যাস তৈরি হয়নি। তাহলে কি হলো, এখানে যতবার এরকম পাক খাওয়া না কেন নতুন কোনো বিন্যাস তৈরি হবে না। তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে যদি আমি একটা কাজ করতে বলি, এবার তুমি একটা কাজ করো, এ কে নড়াতে পারবো না, এ ফিক্সড, এখানে এর জায়গা এখানে ফিক্সড। এবারে জি বি সি ডি ই এফ এগুলোকে এবারে ঘোরাও। যদি এফ কে তুমি এখানে নিয়ে আসো, এবার বি কে এখানে নিয়ে গেলাম, সি ডি ই এফ। এইবারে দেখো নতুন কিন্তু একটা বিন্যাস তৈরি হয়ে গেছে। এই আবুলের এই পাশে কিন্তু বাবুল ছিল, আবুলের এই পাশে এবার কে জিবুল, আবুলের এই পাশে কিন্তু এবার ফিবুল। এই যে দেখো আবুলের এই পাশে কিন্তু জিবুল ছিল, এখন কি আছে ফিবুল। দ্যাট মিনস আমরা কি করলাম আসলে, যদি আমরা এখানে এরকম ভাবে ঘোরাতেই থাকতাম বারবার, নতুন কোনো বিন্যাস তৈরি হতো না আসলে। তাহলে নতুন বিন্যাস তৈরি করতে হলে যে কোনো একজনকে ফিক্সড করে এই 6 জনকে যতভাবে সাজানো যায় ততটা নতুন নতুন বিন্যাস তৈরি হবে। তার মানে চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে যে কোনো একজনকে স্থির রেখে বাকিগুলোকে সাজাতে হবে। তাহলে সারমর্ম হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানোর উপায় সমান সমান একটা স্থির মানে একটা বাদ। n সংখ্যক জিনিসের মধ্যে একটা বাদ, এখানে কি হলো একটা বাদ দিয়ে এই 6টাকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 6 ভাবে। দ্যাট মিনস 7 - 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি হবে, n সংখ্যক জিনিসের ক্ষেত্রে হবে ফ্যাক্টোরিয়াল n - 1, সহজ হিসাব। তাহলে আমি যদি তোমাকে বলি 7 জন মেয়ে বৃত্তাকারে কত ভাবে নাচতে পারে, তাহলে কি করবা, একজনকে স্থির রাখবা, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 অ্যান্সার। খুব বেশি কঠিন কনসেপ্ট না এটা। এইবারে এখানে ছোট্ট একটা কথা আছে, সেটা হচ্ছে মনে করো আমি এইভাবে একটা তলের উপরে এদেরকে না নাচিয়ে আমি একটা কাজ করলাম, 7টা ভিন্ন রঙের মুক্তা দিয়ে একটা কণ্ঠহার তৈরি করব। সে বে নি আ স হ ক লা, তোমরা এটা জানো, বেনি আসহ কলা, বেনি আসহ কলা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল। তোমরা জানো এই 7টা রং মানে মৌলিক রং আর কি। তাহলে এই 7টা রঙের মুক্তা দিয়ে একটা কণ্ঠহার তৈরি করবা তুমি। এবার এটা কতভাবে তৈরি করা যায়, তুমি বলবো ভাইয়া যে কোনো একটাকে স্থির রেখে এই 6টাকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 6। আমি তোমার বিরুদ্ধে যাব না, ছোট্ট একটা কথা আছে মনে রাখবা, যে সকল চক্রাকার বিন্যাসকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করলে বিন্যাসটা একই রকম থাকে, সেক্ষেত্রে 2 দ্বারা ভাগ হবে। সেটা কি দেখো, তোমাকে যদি আমি একটা মালা এভাবে দেখাই, তুমি যদি বেনিয়া সহ কলা পর ঘড়ির কাটার দিকে আমি পড়ছি ঘড়ির কাটার দিকে বেনিয়া সহ কলা, তুমি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ পড়বা বেনিয়া সহ কলা। তাহলে আমি এই পাশ থেকে পড়ছি ক্লকওয়াইজ, তুমি ওই পাশ থেকে পড়তেছ অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটা বিন্যাস যদি একই রকম হয়, আলাদা কিন্তু কোনো বিন্যাস না, তাহলে এখানে দুটা বিন্যাস আসলে একই রকম। তাহলে এই দুইটা চক্রাকার বিন্যাসের সমষ্টি কিন্তু আসলে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে অতএব নির্ণেয় চক্র বিন্যাস হবে ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 6/2। তাহলে মনে রাখতে হবে যে সকল চক্র বিন্যাসের ক্ষেত্রে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 2 পাশ থেকে দেখে বিন্যাস দুটো যদি একই রকম হয়, যে আমি ক্লকওয়াইজে আসহকলা করলাম আর তুমি ওই পাশ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আবার বেনি আসহকলায় করলাম, তাহলে দুইটা বিন্যাস আসলে একই। তাহলে অ্যান্সার হবে 2 দ্বারা ভাগ। এই হচ্ছে একটা প্রবলেম। আরেকটা প্রবলেম করবো আমরা এখানে, সেটা হচ্ছে মনে করো আমি এরকম একটা প্রশ্ন দিলাম, 5 জন বাংলাদেশি ও 7 জন ভারতীয় গোলাকারে বসে একটি বৈঠক করতে চায়। প্রশ্ন হচ্ছে এই বৈঠক তারা কতভাবে করতে পারে যেন বাংলাদেশিরা কখনো পাশাপাশি না বসে। প্রশ্নটা হচ্ছে এইটা। তাহলে আমি এমনভাবে গোলাকারে তাদেরকে সজ্জিত করব যেন বাংলাদেশিরা কখনো পাশাপাশি না বসে। সে 7 জন ইন্ডিয়ান, তাহলে এইভাবে লিখি আমরা, ইন্ডিয়ান 1, ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান 3, ইন্ডিয়ান 4,
ইন্ডিয়ান 5, ইন্ডিয়ান 6, ইন্ডিয়ান 7, এই যে গোলাকারে সজ্জিত আছে। এখন লক্ষ্য করে দেখো, বাংলাদেশিরা কখনো পাশাপাশি থাকবে না। এর অর্থ হচ্ছে এই 5 জন বাংলাদেশিকে এই ইন্ডিয়ানদের মাঝে মাঝে ফাঁকা স্থানগুলোতে বসাতে হবে। তাহলে দেখো, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা। আমি যদি কোনো ক্রমে বাংলাদেশিদেরকে এই জায়গাগুলোতে আমি বসিয়ে দিতে পারি, তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশিদের জন্য জায়গা। তাহলে বাংলাদেশিদের জন্য জায়গা কয়টা? দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে গোলাকার অবস্থায় 7 জনের মধ্যে মোট ফাঁকা স্থান হবে 7টা। তাহলে এই 7টা জায়গায় 5 জন বাংলাদেশি বসবে 7p5 ভাবে। তাহলে বাংলাদেশিদেরকে বসানো হয়ে গেল। এইবার ইন্ডিয়ান 7 জন কি করবে? নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, কিন্তু এটা কিন্তু চক্রবিন্যাস। দেখো, নিজেদের মধ্যে যখন গোলাকারে সজ্জিত হবে, এটা কিন্তু চক্রবিন্যাস। তাহলে 7 জন ইন্ডিয়ান নিজেদের মধ্যে বিন্যস্ত হবে ফ্যাক্টোরিয়াল 7 - 1 ভাবে। এটাই হচ্ছে খুবই সহজ কনসেপ্ট। বাংলাদেশিরা পাশাপাশি থাকবে না, এর অর্থ হচ্ছে বাংলাদেশিদেরকে ইন্ডিয়ানদের মাঝে মাঝে বসাতে হবে। এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চক্রবিন্যাস মানেই যে চক্রবিন্যাস তা না। যেমন আমি যদি একটা প্রশ্ন করি তোমাদেরকে যে 5 জন ব্যক্তিকে গোলাকারে সাজানো 5টি চেয়ারে কতভাবে বসানো যায়, এটা কিন্তু চক্রবিন্যাস না। একটা কথা মনে রাখবা, 5 জন ব্যক্তি নিজেদের মধ্যে চক্রাকারে বিন্যস্ত হলে সেটা হবে চক্রবিন্যাস। কারণ আমি 5টা চেয়ার এই এক লাইনে রাখলেও যেভাবে তারা বসবে, এই এলোমেলো ভাবে রাখলেও একইভাবে তারা বসবে। মোট কথা, 5 জন ব্যক্তির দ্বারা 5টা ফাঁকা স্থান পূরণ করার উপায়টাই হচ্ছে এখানকার অ্যান্সার। এটা চক্রবিন্যাস না। মনে রাখবা, 5 জন ব্যক্তিকে গোলাকারে সাজানোর উপায় আর 5 জন ব্যক্তিকে গোলাকারে সাজানো 5টা চেয়ারে বসানোর উপায় আলাদা জিনিস। তাহলে এই 5টি চেয়ারে ওই 5 জন বাংলাদেশিকে বসানোর উপায় 5p5 হবে। এটা চক্রবিন্যাস না। আমি যদি বলি একটা টেবিলের উপরে গোলাকারে 7 প্রকারের তোমার পত্রিকা আছে, দৈনিক পত্রিকা, 7 জন ছেলে কতভাবে এই পত্রিকাগুলো পড়তে পারে, এর মানে এই না যেটা চক্রবিন্যাস। কারণ কি করবে, এই 7 জন ব্যক্তি 7টা পেপার যতভাবে পড়তে পারে, দ্যাট মিন 7টা ফাঁকা স্থান যতভাবে পূরণ করতে পারে, তাহলে 7 জন ব্যক্তি 7টা ফাঁকা স্থান পূরণ করতে পারবে ফ্যাক্টোরিয়াল 7 ভাবে। ওকে, অনেক কষ্টের পর আমরা বিন্যাস চ্যাপ্টার শেষ করলাম। কষ্ট না তোমাদের জন্য ক্ষুদ্র প্রয়াস আর কি। তো আমরা এবার শুরু করব সমাবেশ। সমাবেশ মানে হচ্ছে গ্রুপিং করা, দল গঠন করা, কমিটি গঠন করা বা বাছাই করা, এরকম। তো আমি তোমাদেরকে এই জিনিসটা এইভাবে বোঝাতে চাই। মনে করো একজন লোকের 3টা বাচ্চা আছে, সেটা হচ্ছে একজনের নাম আবুল, বাবুল আর কাবুল। আবুল, বাবুল এবং কাবুল, 3 সন্তান। এখন ওই লোকটা, এদের ফাদার আর কি, মনে করো এখানে ডাইনিং টেবিলে বসে আছে। ডাইনিং টেবিলে বসে এখন এরা 3 জন 3 রুমে আছে এবং বলল, এই আবুল, বাবুল, কাবুল, তোরা এক কাজ কর, তোরা 2 জন করে আমার সাথে এসে দেখা কর। তাহলে কি করবে দেখো, এই 2 জন করে যদি আসতে বলে, আবুল বাবুল একটা দল করে আসতে পারে, বাবুল আবুল কিন্তু হবে না। আবার যদি তুমি বলে যে না ভাই, বাবুল আবুলও তো আসতে পারে, কিন্তু না, ওই 2 জনেতে আসলো। আসলে এই দুটা কিন্তু আলাদা দল না, এরা হচ্ছে একটা দল। এখানেও আবুল বাবুল আছে, এখানেও আবুল বাবুল আছে। এটা সাধারণ ব্যবস্থা, এটা কিন্তু দল কিন্তু একটা। তাহলে আবুল বাবুল আসতে পারে, অথবা বাবুল কাবুল আসতে পারে, অথবা আবুল এবং কাবুল আসতে পারে। তাহলে এর কাছে টোটাল কয়টা দল মনে হবে? 3টা দল মনে হবে। তাহলে আমি যদি বলি এই 3 জন ব্যক্তি থেকে 2 জন করে কয়টা দল গঠন করা যায়, তাহলে এখানে আসলে আমাদের টোটাল হচ্ছে 3টা দল। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তোমরা, এই যে দল গঠন করলাম, আবুল বাবুল, বাবুল কাবুল আর আবুল কাবুল, এই প্রত্যেকটা দলে 2 জন করে ব্যক্তি আছে। এখন যদি বলি এই দলগুলোকে কতভাবে সাজানো যায়, তাহলে সাজানো যায় কতভাবে দেখো, এখান থেকে 2 ভাবে সাজানো যায়, এ বি, বি এ। আর এখানে কতভাবে সাজানো যায়, এখানে 2 ভাবে সাজানো যায়, বি সি আর সি বি। এখানে কতভাবে সাজানো যায়, এখানে সাজানো যায় এ সি এবং সি এ। দ্যাট মিনস এই ঘটনাটা হচ্ছে দল গঠন। আর এই যে ঘটনাটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমরা বিন্যাস চ্যাপ্টারে শিখেছিলাম, এটা সাজানো ব্যবস্থা। অর্থাৎ আমরা একটা সারমর্ম টানতে পারি, দল গঠন এবং সাজানো ব্যবস্থা এক জিনিস না। অর্থাৎ সমাবেশ এবং বিন্যাস এক জিনিস না। বিন্যাসের ক্ষেত্রে ক্রমটা লক্ষণীয়,
কিন্তু সমাবেশের ক্ষেত্রে ক্রম লক্ষ্য করার প্রয়োজন নাই। তারা কে কোথায় আছে সেটার দরকার নাই, আমার ম্যাটেরিয়াল থাকলেই হবে। তাহলে আমরা মনে করো সমাবেশকে যেমন আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসের বিন্যাস সংখ্যা নির্ণয় করেছিলাম, বিন্যাস সংখ্যা আমরা দেখেছিলাম দিস ইকুয়াল টু npr, আসলে যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা এটা। কিন্তু আমি যদি এই জিনিসটাই সমাবেশের মাধ্যমে প্রকাশ করতে চাই, সে এটা দিয়ে আমরা বলি যে এই আবুল বাবুল কাবুল থেকে দুইজন করে নিয়ে মোট কতগুলো সাজানো ব্যবস্থা বের করা যায়, অর্থাৎ বিন্যাস বের করবো আমরা। তো আমি তোমাদেরকে বললাম যে আগের মতো আর পি এর কথা তুমি চিন্তা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দেওয়ার পরে এবার তুমি এভাবে চিন্তা করো যে এই তিনজন থেকে দুইজনকে আগে বাছাই করবো, তারপর ওদেরকে সাজাবো, তাহলে মোট সাজানো ব্যবস্থা পেয়ে যাবো আমি। তাহলে দেখো এই তিনটা বর্ণ থেকে যে কোনো দুইটা বর্ণ বাছাই করার উপায় হবে 3c2। সি মানে হচ্ছে কম্বিনেশন, মানে বাছাই করা আর কি। তাহলে তিনটা জিনিস থেকে এই দুইটা জিনিস বাছাই করলাম, এটা কিন্তু দল গঠন হলো, বাছাই সংখ্যা হলো, সমাবেশ হলো, গ্রুপ হলো। কিন্তু আমি কি করতে পারি, একটা গ্রুপকে এবার সাজাতে পারি। কতভাবে সাজাতে পারি দেখো, প্রত্যেকটা গ্রুপে কয়টা করে জিনিস, দুইটা করে জিনিস। এই দুইটা জিনিসকে নিজেদের মধ্যে সাজানো যায় আবার ফ্যাক্টরিয়াল 2 হবে। তাহলে এটা কি হলো, এইটা আর এই যে দেখো 3c2টা হচ্ছে বাছাই সংখ্যা, এর সাথে যখনই আমি ওদেরকে আবার সাজানো ব্যবস্থা বের করলাম, তাহলে মোট সাজানো ব্যবস্থা আসলো আমার 6টা। এবং এটাই কিন্তু ছিল তিনজন থেকে দুইজন নিয়ে সাজানো ব্যবস্থা 3p2। তাহলে দেখো সি এবং পি এর মধ্যে সম্পর্কটা কিন্তু একবারে মামা ভাগনা। কিরকম, যে কম্বিনেশনকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়। অর্থাৎ আমি যদি বলি সমাবেশ এবং বিন্যাসের মধ্যে সম্পর্কটা কি হবে, সমাবেশ ইনটু ফ্যাক্টরিয়াল আর ইকুয়াল টু বিন্যাস, এটা পাওয়া যায়। সমাবেশকে ফ্যাক্টরিয়াল আর দ্বারা গুণ করলে বিন্যাস পাওয়া যায়। তাহলে বিন্যাসের যত অঙ্ক করেছো সব অঙ্কই কিন্তু আমি সমাবেশের নেমে করতে পারি, যে আগে বাছাই করে নেব তারপর ওদেরকে সাজাবো, একইভাবে হবে। তো যাই হোক, তাহলে এই আর নির্দেশ করে প্রতি সমাবেশে, মানে একটি সমাবেশে বা একটি দলে কয়েকটি ভিন্ন ভিন্ন জিনিস আছে, অর্থাৎ তুমি কয়টি জিনিস বাছাই করছো সেটা। তাহলে আমি কি বলতে পারি না যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসের বাছাই সংখ্যা, এর মানে হচ্ছে n সংখ্যক জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে একটি দল গঠন করা। তাহলে ওই দলের মধ্যে কতজন করে আছে, r সংখ্যক, তাহলে ফ্যাক্টরিয়াল r ইকুয়াল টু বিন্যাস মানে হচ্ছে npr। এই হচ্ছে সমাবেশ এবং বিন্যাসের মধ্যে সম্পর্ক। তাহলে আমি যদি বলি যে NCR দিস ইনটু ফ্যাক্টরিয়াল r ইকুয়াল টু npr এর সূত্র তোমরা জানো, ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে অতএব NCR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এই হচ্ছে NCR এর ঘটনা। তাহলে NCR আর NPR এর মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেলাম, এবং NCR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এবং NCR এর পুরো অর্থ হচ্ছে n সংখ্যক জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিসের একটি দল গঠন করা। এখানে একটু ভুল বলেছি, সেই ভুলটা তোমাদেরকে আমি ক্লিয়ার করাবো। মানে এই ভুল থেকে তোমাদের কিছু ভুলের মতো জীবনগুলোকে আমি করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এইরকম যে NCR মানে তুমি বুঝলা যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে একটি দল গঠন করা, অর্থাৎ একটি দলে r সংখ্যক জিনিস থাকবে। তাহলে এবারে আমি যদি তোমাকে বলি 10c3, হোয়াট ডু ইউ মিন বাই 10c3? তাহলে তুমি আমাকে এখন বলবা যে ভাই 10টি জিনিস হতে প্রতিবারে 3টি করে জিনিস নিয়ে একটি দল গঠন করা। আমি এখানে ভ্যাটু দিব, একটি দল না, তুমি 2টি দল গঠন করেছো। লক্ষ্য করো, আমি যদি এখানে 10টা জিনিস নিই A B C D E F G H I J, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা জিনিস। আমি যদি তোমাকে বলি এই 10টা জিনিস থেকে 3টার একটা দল গঠন করো, তো তুমি বলবা যে ভাই ঠিক আছে, আমি A C D এখানে একটা দল গঠন করলাম। আমি বলবো যে আর বর্ণগুলো কই, বল ভাই আর পাশে রেখে দেন। ঠিক আছে, রেখে দিচ্ছি। B B E F G H I J। এবার দেখো, তুমি কিন্তু বলেছো 10c3 মানে একটা দল গঠন করা। আমি বলেছি যে না, একটা দল না, তুমি 2টা দল গঠন করেছো। কিভাবে? মনে করো তুমি একটা দল গঠন করে এই পাশে ভাগ করে রাখলে আর এই পাশে আরেকটা দল। এখন তুমি বাইরের একজন পর্যবেক্ষককে নিয়ে আসলা,
আমি ডাক দিলাম যে ভাই দেখেন এই সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, এখানে আপনি কয়টা গ্রুপ দেখতে পাচ্ছেন? ওই লোক কি বলবে? বলবে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি আমি। কেন? এই পাশে 3 জনের একটা গ্রুপ, এখানে 7 জনের একটা গ্রুপ। কিন্তু তুমি কিন্তু বলেছিলা যে 10C3 মানে হচ্ছে 10 জন থেকে 3 জনের একটা গ্রুপ গঠন করা। আমি বলি একটা গ্রুপ না, তুমি গ্রুপ গঠন করেছো আসলে দুইটা, এক পাশে 3 জনের গ্রুপ গঠন আর এক পাশে 7 জনের গ্রুপ গঠন। আমি আসলে কি বোঝাতে চাচ্ছি জানো? যে এখান থেকে যখন তুমি 3 জনের একটা গ্রুপ গঠন করবা, আলটিমেটলি ভাবে 7 জনের আরেকটা গ্রুপ গঠন হবে। অর্থাৎ 10C3 এর মানও যা 10C7 এর মানও তাই আসবে। ক্যালকুলেটর চাপে দেখো 10C3 এবং 10C7 এর মান সেম আসতে হবে। গ্রুপ একটা না, গ্রুপ আসলে দুইটা গঠন হয়েছে এখানে। দেখো ফিলিংসটা কি, অঙ্কের অনুভূতিটা কি, যে আমি যদি এক পাশে 3 জনের একটা দল গঠন করি আরেক পাশে 7 জনের একটা দল গঠন হবে, তাহলে 10C3 এবং 10C7 সমান। এবং এটাই তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছ, সম্পূরক সমাবেশ। তাহলে আমরা আসলে সম্পূরক সমাবেশকে একবার অন্তর থেকে বুঝে নিলাম যে সম্পূরক সমাবেশটা আসলে কি। যে এক পাশে একটা দল গঠন হলে আলটিমেটলি ভাবে আরেক পাশে আরেকটা দল গঠন হয়। এবং এটাই তোমরা সূত্র আকারে শিখেছ, NCR ইকুয়াল টু, দেখো এই পাশে যদি আমি 3টা জিনিস দিই, এইদিকে 7টা জিনিস থাকে। কিভাবে? এই যে এদিকে 3টা, এদিকে 7টা। তাহলে এখন বলো n সংখ্যক জিনিসের মধ্যে এখানে যদি 8 সংখ্যক জিনিস নিয়ে নাও, বাদ বাকি আর কয়টা জিনিস থাকবে? আর জিনিস থাকবে n-r সংখ্যক, এবং এখানে n তো থাকবেই। এবং এটাই তোমাদের বইয়ে সম্পূরক সমাবেশ হিসেবে সারারা গাদা গাদা ভাবে তোমাদের সূত্রটা প্রমাণ করাইতো, এবং এটা মুখস্থ করাইতো যে এটা সম্পূরক সমাবেশের সূত্র মুখস্থ করো। আসলে মুখস্থের বিষয় না এটা, ঠিক আছে? এটা ফিল করার বিষয়। তুমি ফিল করতে শিখো যে আসলে কোথায় কি ঘটনা ঘটছে, যে এক পাশে আমি r সংখ্যক জিনিস নিলে আরেক পাশে n-r সংখ্যক জিনিস নিই। এবং আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে 10C3 এইটা ইকুয়াল টু, যদি আমি এই যে NCR এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি ঘটনাটা ঘটবে? ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10-3, দিস ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে এটা হচ্ছে 10C3। আমি এখান থেকে খুব সুন্দর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে 10C3 মানে আমি এখন থেকে আর বলবো না যে 10টা জিনিস থেকে 3টা জিনিসের বাছাই সংখ্যা বা একটা দল গঠন করা। আমি আসলে যে কাজটা করব, এখানে তুমি এই 10টা জিনিসকে আসলে দুইটা গ্রুপে বিভক্ত করে দিয়েছো। একটা গ্রুপে আছে 3টা জিনিস, আর একটা গ্রুপে আছে তোমার 7টা জিনিস। অর্থাৎ তুমি আসলে দুইটা গ্রুপ তৈরি করে দিয়েছো, এবং প্রত্যেকটা গ্রুপে একটাতে আছে 3টা জিনিস আর একটাতে আছে 7টা জিনিস। এইবারে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 10C3 মানে আসলে 10টা জিনিসকে দুইটা জিনিসে বিভক্ত করে দেওয়া, দুইটা গ্রুপে বিভক্ত করে দেওয়া। একটা গ্রুপে থাকবে 3টা জিনিস আর একটা গ্রুপে 7টা জিনিস। এবং এই গ্রুপে বিভক্তিকরণের উপায়টা কি হবে? উপায়টা হবে মোট জিনিসের ফ্যাক্টর হবে উপরে, এবং প্রত্যেকটা গ্রুপে যে কটা করে জিনিস থাকবে তাদের ফ্যাক্টর হবে নিচে। এই ফিলিংসটুকু দিয়ে তুমি কতগুলো প্রবলেম করতে পারো দেখো। গাদা গাদা ভাবে তোমাদের সূত্র মুখস্থ রাখতে হতো। আমি যদি তোমাকে প্রশ্ন করি এরকম যে 10টি আপেল 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে চাও, এরকম ভাবে ভাগটা হয় যেন প্রথম ব্যক্তি পায় তোমার 2টা, দ্বিতীয় ব্যক্তি যেন পায় 3টা, তৃতীয় ব্যক্তি যেন পায় 5টা। এখন দেখো তোমার সীমাবদ্ধতা কোথায় ছিল? তোমার সীমাবদ্ধতা ছিল এখানে 10টা জিনিস থেকে 3টা জিনিস বাছাই করতে পারো। এবং তুমি বলেছিলে যে 10টা জিনিসকে আমি 2টা ভাগে ভাগ করে দিলে মোট জিনিসের ফ্যাক্টর হবে উপরে, আর আমি প্রত্যেকটা ভাগে যতগুলো করে ডিজিট থাকবে তাদের ফ্যাক্টর দ্বারা ভাগ হবে। এখানেও সেম কেস। এখানে টোটাল কয়টা জিনিস? 10টা জিনিস। কয় ভাগে ভাগ করতে চাও? 3 ভাগে ভাগ করতে চাও। 3 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিতে চাও। তাহলে কত ভাবে ভাগ করে দেওয়া যায়? ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই, প্রথম জন কয়টা পাইছে? 2টা, এই জন্য ফ্যাক্টরিয়াল 2, তারপরে ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 5, এটাই অ্যান্সার। অথচ এই অঙ্কগুলোর জন্য তোমাদের কতগুলো সূত্র মুখস্থ করতে হতো জানো? তোমাদেরকে এই যে এই ধরনের সূত্রগুলো মুখস্থ করানো হতো। m+n+p সংখ্যক জিনিস হতে 3টা গ্রুপে বিভক্ত করে দিতে হবে জিনিসগুলোকে। একটা গ্রুপে থাকবে m সংখ্যক জিনিস, একটা গ্রুপে থাকবে n সংখ্যক জিনিস, আরেকজনের কাছে থাকবে p সংখ্যক জিনিস। কতভাবে ভাগ করে দেওয়া যায়? অ্যান্সার কি করতে জানো? অ্যান্সার করতে তোমরা এটাই যে m+n+p এর ফ্যাক্টরিয়াল, মানে মোট জিনিসের ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই প্রত্যেকটা গ্রুপে যে কটা করে আছে তাদের ফ্যাক্টরিয়াল। অর্থাৎ m এর ফ্যাক্টরিয়াল,
ইন্টু এন এর ফ্যাক্টোরিয়াল ইন্টু পি এর ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমি এটা পক্ষপাতী না, কারণ তুমি যেখানে ফিলিংসে অনুভূতিতে অঙ্ক বুঝতে পারো সেখানে তোমার মুখস্থ বিদ্যার তো দরকার নাই। আসলে মুখস্থ বিদ্যা এটাও ভুল। আমাদের উদ্ভাসে কিন্তু বলা আছে যে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে। আসলে ধ্বংস করে না, উন্নতই করে। মানে আমি এর মানে এই না যে উদ্ভাসকে কিন্তু গালি দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের মাথায় যা কিছু চিন্তা আসে সবই মুখস্থ চিন্তা। মাথায় যা কিছু স্টোরেজ আছে সবই মুখস্থ। এই স্টোরেজের জিনিসগুলোকে তুমি কত ভালোভাবে উপস্থাপন করতে পারো, কত ভালোভাবে ফিল করতে পারো, কত ভালোভাবে এর অ্যাপ্লিকেশন জানো, এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমাদের মাথায় যা কিছু আছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের মাথায় নাই? হ্যাঁ আছে। এটা কি? এটা আসলে মুখস্থ জিনিসই আছে আমাদের মাথায়। তাহলে মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করে, সেটা কোন মুখস্থ বিদ্যা? না বুঝে মুখস্থ বিদ্যা। আমাদের উদ্ভাসের স্ক্রলে কিন্তু লেখা ছিল না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস করে। তুমি মুখস্থ করো কিন্তু বুঝে মুখস্থ করো। মাথায় যেগুলো রাখবা সেটা বুঝে রাখো, না বুঝে রাখিও না, ওটা উড়ে চলে যাবে। তাহলে এখন দেখো, তাহলে এই 10টা জিনিসকে 3টা ভাগে ভাগ করে দিলাম। ফ্যাক্টরিয়াল 10 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5। এবং এটা এত মজার একটা বিষয়, তোমরা চিন্তা করতে পারবে না যে বাস্তব জীবনে বা ম্যাথমেটিক্সের বিভিন্ন শাখায় এই বিভক্তিকরণটা কত কাজে লাগে। যেমন তোমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানো। আমি ছোট ছেলেপেলেদেরকে যখন এই এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি শিখাই তখন এইভাবে শিখাই। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার প্রথমত শিখাই আমি এরকম ভাবে যে প্রথমত এ স্কয়ার দিয়ে শুরু হবে, সূত্রটা এ স্কয়ার দিয়ে শুরু হবে, তারপরে এর পাওয়ার একটা কমবে, বি এর পাওয়ার একটা বাড়বে। দেখো এখানে এ এর পাওয়ার 2, বি এর পাওয়ার কিন্তু 0, বি এর পাওয়ার এখানে 0। এবারে এ এর পাওয়ার এখানে একটা কমালাম, বি এর পাওয়ার একটা বাড়ালাম, অর্থাৎ কমিয়ে দিলে 1, বি এর 0% একটা বাড়া দিলে 1। আবার পরবর্তী পদে আবার এর পাওয়ার একটা কমিয়ে দাও, এর পাওয়ার যদি আমি কমিয়ে দিই তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 0, বি এর পাওয়ার যদি একটা বাড়িয়ে দিই তাহলে হবে বি স্কয়ার। আমি তো বাড়িয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। তাহলে এই স্কয়ার দিয়ে শুরু করে এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে। এবার আসো আমি যে কাজটা করবো যে তাহলে এদের সহগ গুণন কি হবে। আমি কিন্তু পদগুলো সব লিখতে পারছি, সহগ গুণন কি হবে। তুমি কি একটা জিনিস ফিল করতে পারছো এখানে যে এই যে দেখো এ এবং বি এর পাওয়ারের যোগফল হচ্ছে এই 2 এর সমান। এখানে এ এর পাওয়ার 1, বি এর পাওয়ার 1। এর মানে কি জানো, এই 2 পাওয়ারটা এ প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে এই 2 পাওয়ারটা এ এবং বি এর মধ্যে ভাগ হয়ে গেছে। এই 2 কে আসলে ভাগ করে দেওয়া হয়েছে এ এবং বি এর মাঝে। একটু আগে আমরা শিখেছি এই দুটা জিনিসকে আমি যদি এ এবং বি এর পাওয়ারে ভাগ করে দিই তাহলে দেখো এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমার এইভাবে, 2 কে ভাগ করা হয়েছে, এ এর পাওয়ার দেওয়া হয়েছে 2 আর 0। এখানে 2 কে ভাগ করে দেওয়া হয়েছে এইভাবে, এ এর পাওয়ার 1, বি এর পাওয়ার 1। এখানে কিন্তু 2 কে ভাগ করে দেওয়া হয়েছে এইভাবে 0 আর 2। তাহলে বলো এই 2 কে এই দুটো ভাগে ভাগ করার উপায় কি হতে পারে? ফ্যাক্টরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 0। এখানে কত ভাগ হতে পারে? ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 1। এখানে কিভাবে ভাগ করে দিবে? ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল 2। দিস ইকুয়াল টু কিন্তু দেখো 1, ফ্যাক্টরিয়াল 0 মানে 1, এটা কাটা 1। এখানে ভাগ করে দেখো 2 ডিভাইড বাই 1 মানে 2। এখানে ভাগ করে দেখো ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 কাটা যায় 1, আর এখানে 0 ফ্যাক্টর মানে 1, দ্যাট মিন্স 1। অর্থাৎ এতে সহগ হবে 1, 2 আর 1। এইবারে এটাকে সুন্দর করে লেখা, এবার বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে থাকলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে চিন্তা করতে পারো যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রের জিনিসগুলো আমরা হচ্ছে ছোটকালে স্যাররা মুখস্থ করাইতো। a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b আর a প্লাস b গুণ করে সেটার মান বের করতে হতো। তাহলে a প্লাস b হোল কিউব বের করতে গেলে কি করতাম? a প্লাস b হোল টু দি পাওয়ার 4 করতে গেলে কি করতে হবে? তাহলে তোমাদের সময়ের পর সময় নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা আর সময় নষ্ট করতে চাই না। ওকে, হ্যাঁ, তাহলে কত সুন্দর একটা জিনিস আমরা দেখলাম। এবারে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র দেখি মেলে কিনা। চিন্তা করো a প্লাস b হোল কিউবের সূত্রের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে পাওয়ার যত হবে আমাদের a এর পাওয়ার তত দিয়ে শুরু হবে। এবারে a এর পাওয়ার একটা কমবে, b এর পাওয়ার একটা বাড়বে, a এর পাওয়ার একটা কমবে, b এর পাওয়ার একটা বাড়বে, a এর পাওয়ার একটা কমবে, b এর পাওয়ার একটা বাড়বে। ভেরি গুড, এটা তোমরা সবাই পারবা। এবারে সহগ লিখবো আমি। চিন্তা করে দেখো এখানে b এর পাওয়ার 1, এখানে কিন্তু a এর পাওয়ার 1। তাহলে এই 3 পাওয়ার এই a এবং b এর মধ্যে ভাগ হয়ে গেছে, আসলে কিছুই না। এই যে দেখো a কে দিয়েছে 2 টাকা, b কে দিয়েছে 1 টাকা। তাহলে এটা কত ভাবে দেওয়া যায় এটা আমরা শিখেছি। মোট জিনিসের ফ্যাক্টরিয়াল উপরে
ডিভাইডেড বাই এই দুটা জিনিসের ফ্যাক্টরিয়াল নিচে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 1। অনুরূপভাবে এখানেও তাই ফ্যাক্টরিয়াল 3 ডিভাইডেড বাই a কে দিয়েছে একটা পাওয়ার ফ্যাক্টরিয়াল 1, b কে দিয়েছে দুইটা পাওয়ার ফ্যাক্টরিয়াল 2। এবারে দেখো এটাকে যদি তুমি সাজিয়ে লেখো দিস ইকুয়াল টু হবে a কিউ প্লাস 6 ডিভাইড বাই 2 মানে 3 a স্কয়ার b প্লাস আবার 6 বাই 2 মানে 3 a b স্কয়ার প্লাস b কিউব। কত মজার জিনিস, a প্লাস b হলে কি সূত্র দাঁড়িয়ে গেল। এখন তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে গিয়ে এরকম ভাবে যদি একটা জিনিস তুমি ব্যাখ্যা দিতে পারো, তারা তো বিন্যাস সমাবেশ বুঝবে না, তখন কি করে বুঝাবা? তার বুদ্ধি আমরা পরে বলবো দ্বিপদী ধারাতে গিয়ে। এবারে আমি এইটা সংক্রান্ত তোমাদের দ্বিপদীর একটা প্রবলেম করাবো। যেমন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করলাম এরকম 2x প্লাস 3y হোল টু দি পাওয়ার 10, সেটা তোমাকে বললাম যে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। চিন্তা করে দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে এই অঙ্ক এক পাতায় করেছিলাম, কিন্তু করাবো এক লাইনে, এবং এটা রিটেনেও করা যাবে। অসাধারণ একটা মেথড যে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তোমরা চিন্তা করে দেখো, আমরা যখন এখানে বিস্তৃতি করেছিলাম প্রত্যেকটা পদেই কিন্তু ab ছিল, প্রত্যেকটা পদেই ab ছিল। তাহলে এখানেও তাই, এখানে আমার দুইটা পদ, একটা 2x আর একটা 3y। তাহলে আমার এখানে 2x এটা একটা পদ, 3y এটা একটা পদ। এইবারে লক্ষ্য করে দেখো আমরা কি শিখেছি, এই যে ab এর উপরে দুটো পাওয়ার দেখছি, এই দুটো পাওয়ারের যোগফল কিন্তু এই টোটাল পাওয়ারের সমান। এখন আসি, আমাকে বের করতে বলেছে x টু দি পাওয়ার 6 এর সহগ, তার মানে আমার এই পদটাতে x টু দি পাওয়ার 6 লাগবে। তাহলে আমি জোর করে এখানে একটা 6 পাওয়ার দিয়ে দিলাম। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। কিন্তু তোমাকে জানতে হবে, বাঁচতে হলে অঙ্ক কি, যে এখানে যখন 6 পাওয়ার দিয়ে দিলাম, আমরা জানি এই দুটো পাওয়ারের যোগফল হতে হবে 10। তাহলে এখানে 6 দেওয়া হয়েছে, এখানে আর কত দেওয়া হবে? 4 পাওয়ার দেওয়া হবে। 6 4 10। এবারে লক্ষ্য করো, তাহলে এই 10 পাওয়ার এদের দয়া দক্ষিণা করে একজনকে দিল 6 পাওয়ার, আরেকজনকে দিল 4 পাওয়ার। কিন্তু লক্ষ্য করে দেখো, আমরা এতক্ষণ থেকে যা শিখছি এই 10 জিনিস এই দুই জায়গায় বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত হয়ে যাওয়ার উপায় কি? ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 4। তাহলে আমি এটাই ক্যালকুলেট লিখতে পারি, ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল 4 ইনটু 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 6। তার প্রশ্নে কি চাইছিল? x টু দি পাওয়ার 6 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার 6 এইটা, এর সহগ হিসেবে আছে এইটা, অতএব এইটাই অ্যানসার। x টু দি পাওয়ার 6 এর সহগ এইটা। জাস্ট এক লাইনের প্রবলেম, অথচ এই প্রবলেমটা তুমি ইন্টারমিডিয়েটে করেছো এক পাতায়। তাহলে এটা যদি তুমি বুঝাইতে পারো, এটা যদি রিটেনে ইউজ করো, ওয়েলকাম তোমাকে। এবারে দেখো, মনে করো তোমাদের একটা প্রবলেম ছিল এরকম, বা তোমরা হয়তো বা ব্রিজ খেলা শিখেছো আর কি, কার্ড দিয়ে 52টা কার্ড থাকে এক প্যাকেট কার্ডে। তো ওই এক প্যাকেট কার্ডকে 4 জন ব্রিজ খেলোয়াড়ের মাঝে কত ভাবে ভাগ করে দেওয়া যায়। আমি এটা দুই ভাবে দেখাতে পারবো। একটা হচ্ছে মেন কনসেপ্ট, সেটা হচ্ছে কি, যে 52টা তাস 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেব, সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে প্রত্যেক ভাগে কয়টা করে যাবে? 13টা করে যাবে। তাহলে ভাগ করে 4 জন ব্যক্তির মধ্যে, তাহলে 4 জন ব্রিজ খেলোয়াড়ের মাঝে 52টি তাস বিভক্ত করে দেওয়ার উপায় ইকুয়াল টু কত? ফ্যাক্টরিয়াল 52। প্রথম জন কত হবে? ফ্যাক্টরিয়াল 13, দ্বিতীয় জন ফ্যাক্টরিয়াল 13, তৃতীয় জন ফ্যাক্টরিয়াল 13, চতুর্থ জন ফ্যাক্টরিয়াল 13। অর্থাৎ ফ্যাক্টরিয়াল 52 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 13 ডিভাইডেড বাই 4। এটা অ্যানসার। 4 জন ব্রিজ খেলোয়াড়ের মধ্যে 52টা তাস কত হয়ে দেওয়া যায়। আর আমি যদি এইভাবে না দিয়ে এইভাবে চিন্তা করতাম যে প্রথম জনকে 13টি তাস দেওয়ার উপায় সমান সমান 52C13। তার প্রথম জনকে 13টা তাস দেওয়া হয়ে গেল। 13টা তাস কিন্তু কারোর কাছ থেকে ফেরত নিতে পারবা না, আর থাকে কয়টা? 39টা তাস। তাহলে এবার কি করবো আমরা? দ্বিতীয় জনকে 13টি তাস দেওয়ার উপায় সমান সমান 39C13। দ্বিতীয় জনকেও 13টা তাস দিয়ে দিলাম। তাহলে 52টার মধ্যে 13 13 চলে গেল, আর থাকে 26টা তাস। এবার দেবো আমরা তৃতীয় জনকে। তাহলে তৃতীয় জনকে 13টি তাস দেওয়ার উপায় ইকুয়াল টু 26C13। তৃতীয় জনকে 13টা তাস দিয়ে দিলাম, এবার থাকে আর 13টা তাস। এবার তাহলে আমরা কি করব? চতুর্থ জনকে 13টি তাস দেওয়ার উপায় সমান সমান 13C13। বাস, অঙ্ক কমপ্লিট। তাহলে অতএব এই চারটার গুণফল হচ্ছে আমার বিভক্ত করার উপায়। অতএব নির্ণয়ের উপায়
সমান সমান 52C13 ইন্টু 39C13 ইন্টু 26C13 ইন্টু 13C13। দিস ইকুয়াল টু আমরা সূত্র পেতে পারি ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 39 ইন্টু ফ্যাক্টোরিয়াল 39 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 39 মাইনাস 13 মানে 26 ইন্টু ফ্যাক্টোরিয়াল 26 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 13 ইন্টু 26 মাইনাস 13 মানে 13 ইন্টু ফ্যাক্টোরিয়াল 13 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 13 ইন্টু 13 মাইনাস 13 মানে ফ্যাক্টোরিয়াল 0। এবার দেখো মজাটা কেমন লাগে। দিস ইকুয়াল টু এটা কাটে, এটা কাটে, এটা কাটে, থাকলো কি উপরে থাকলো ফ্যাক্টোরিয়াল 52, নিচে থাকলো ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, এবং এটা সমান দেখো দিস ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 13 এই পুরোটার উপর পাওয়ার 4, এটাই অ্যান্সার। তাহলে দেখো আমরা নির্দিষ্ট সংখ্যক জিনিসকে কয়েকজনের মধ্যে ভাগ করে দিলাম, তার উপায় এই সংক্রান্ত যত প্রবলেম আছে তোমরা করতে পারবা। ইভেন তোমরা হয়তো বা জানো কিনা দ্বিপদীর ম্যাক্সিমাম অঙ্ক যেগুলো সহগ নির্ণয় সংক্রান্ত যত প্রবলেম আছে সব অঙ্ক এই কনসেপ্টে করা যায়। আমি দ্বিপদী চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করবো ডিটেলস। আমরা সমাবেশটা শেষ করে নিই। এবারে আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু চিন্তা করতে বলবো, সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে 40 জন ব্যক্তি হতে 15 জনের একটি দল গঠন করতে হবে, এটা কত উপায় করা যায়? তোমরা বলবা 40C15। ভেরি গুড, তোমাদের সাথে আমি একমত। 40 জন ব্যক্তি হতে 15 জনের একটি দল কতভাবে গঠন করা যায়? তাহলে তোমরা শিখেছো কি জাস্ট দল গঠন মানে হচ্ছে অ্যান্সার হবে 40C15। ভেরি গুড, এর অ্যান্সার এটাই হবে, এখানে কোনো ভুল নাই। কিন্তু এই জিনিসটাকে আমি অন্য আরেকভাবে একটু ফিল করতে চাই। মনে করো তোমাদের এখানে যে 40 জন বসে আছো, আমি 15 জনের একটা দল গঠন করতে চাই। এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। ধরে নাও তোমার নাম আশিক, এই আশিক এই দলে থাকতেও পারে নাও পারে, দুইটা ঘটনা। তাহলে আশিক ওই দলে থাকতেও পারে নাও পারে। তাহলে আমি যদি এখানে দুইটা কেস করি, কেস 1 আশিক যদি দলে থাকে, তাহলে চিন্তা করে দেখো আশিক যদি দলে থাকে এটা বলেই নেওয়া হয়েছে, মানে আশিক থাকবেই। তাহলে আশিককে বাছাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে আশিককে আগেই বলবো বাবা তুমি ওই পাশে যায় দাঁড়াও, তোমাকে এই দলে নিব আমরা। কিন্তু আমাদের দল কয়জনের হতে হবে? 15 জনের। তাহলে আশিককে এখান থেকে বের করে ওখানে চেয়ারে নিয়ে বসিয়ে রাখলাম। এবারে কি করব? বাকি থাকলো আমার 39 জন, দরকার আমার কিন্তু 15 জন। ওইদিকে আশিক কিন্তু দেওয়ানা হয়ে আছে কারো জন্য, মানে ও বসে আছে যে ও দলের ভিতরে ঢুকবে। তাহলে চিন্তা করে দেখো 39 জন থেকে আমার দরকার আর 14 জন। তাহলে সেই 39 জন থেকে তাহলে অবশিষ্ট 39 জন হতে বাছাই করার উপায় সমান সমান 39C14। তাহলে এটা একটা কেস। এবার আমি বললাম যে বাবা আসি, আমরা এই যে 40 জন থেকে 15 জন যেটা বাছাই করছি এদেরকে নিয়ে আমরা পিকনিকে যাবো আর কি। কিন্তু ঘটনা হচ্ছে দুঃখের বিষয়, আশিক সেদিন আর যেতে পারছে না। সে বলল যে না আমি যাব না। তার মানে কি আশিকের দুইটা সম্ভাবনা ওই দলের ক্ষেত্রে, কি আশিক ওই দলে থাকতেও পারে নাও পারে। তাহলে যদি থাকে তাহলে এই কেস, আর যদি না থাকে কেস 2। যদি আশিক না থাকে তাহলে লক্ষ্য করো, তাহলে আশিক যদি না থাকতে চায় ওকে বলবো তুমি বাড়ি চলে যাও, আমার দরকার হচ্ছে 15 জন, বাদ বাকি আছে কতজন? 39 জন। এই 39 জন থেকে 15 জন বাছাই করার উপায় সমান সমান 39C15। আসলে দেখো এই আশিকের থাকা আর না থাকা এই দুটা ঘটনা ছাড়া কি আর কোনো ঘটনা ঘটতে পারে না? এই যে দুটা ঘটনার পৃথক পৃথক ভাবে ঘটিয়ে আমরা যে বাছাই সংখ্যাটা বের করলাম, আসলে এই দুটা বাছাই সংখ্যার যোগফলই এই মোট সমাবেশের সমান। তার মানে অতএব আমরা লিখতে পারি 39C15 প্লাস 39C14 দিস ইকুয়াল টু 40C15। তোমরা জানো কিনা এটা অসাধারণ একটা জিনিস, মানে স্বরযুক্ত সাধারণ। এটা ক্যালকুলেটরে চাপিয়ে দেখো, এটা সমান হবে। এবং তোমরা এই জিনিসটাই এসএসসিতে পড়েছো এইভাবে যে এনসিআর 39কে আমরা এন ধরলাম আর 15কে আর ধরলাম, এনসিআর প্লাস
এন সি আর মাইনাস ওয়ান, যেহেতু এটা 14 মানে 15 চেয়ে এটা 1 কম, তাহলে এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু 40, 40 মানে 39 এর চেয়ে একটা বেশি, দ্যাট মিনস এন প্লাস ওয়ান সি, 15 মানে কিন্তু আর ধরা হয়েছে। আর এই সূত্রটা তোমরা মুখস্থ করো নাই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই সূত্র স্যাররা কিন্তু অনেকভাবে প্রমাণ করাইছে, অনেক ক্যালকুলেশন করে এগুলো সূত্র ফেলে, কিন্তু আসলে সূত্রটা সম্পর্কে তোমাদের কতটুকু জানা ছিল যে এই সূত্রটা আসলে কি মিন করে, এর ফিলিংসটা কি, এই সূত্রের অনুভূতিটা কি হতে পারে। আমার চেষ্টা হচ্ছে তোমাদের ভিতরে এই অনুভূতি ফিলিংস তৈরি করা, অঙ্ক নিয়ে ফিলিংস করা, কোনো ছেলে মেয়ে নিয়ে ফিলিংস করা না। তাহলে আমি চাই যে তোমরা অঙ্ক নিয়ে ফিলিংস করো, অঙ্ককে ভালোবাসো, গোটা পৃথিবী তোমাকে ভালোবাসবে। এবার দেখো কতবার যেটা বোর্ড পরীক্ষায় এসছে তোমরা জানো না, কিন্তু ফিলটা কি, যে কোন একটা জিনিস থেকে একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস বাছাই করার উপায় মানে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, সেটা ওই দলে থাকতেও পারে, ওই দলে নাও থাকতে পারে, এই দুটা সমষ্টি আসলে ওই বাছাই সংখ্যার সমান। ওকে, আমরা এই সূত্রের ফিলিংসটা বুঝলাম। এবার আমরা সম্পূরক সমাবেশের আরেকটা প্রবলেম সংক্রান্ত একটা প্রবলেম করবো, যেটা এমসিকিউ একটু খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে 10C3 ইকুয়াল টু 10C7 হয়, যে এক পাশে যদি 3 জনের একটা দল থাকে আর এক পাশে 7 জনের একটা দল গঠন হয়, অর্থাৎ এটা আর এটা যদি একই রকম হয় তাহলে এই দুটার যোগফল এটার সমান হবে। তাহলে আমি যদি তোমাকে বলি NCX ইকুয়াল টু NCY হলে কোনটি সঠিক, তাহলে কি বলতে পারবো না যে n ইকুয়াল টু হবে x প্লাস y? অবশ্যই বলতে পারবা। এগুলো এমসিকিউ আসে যে তোমার হচ্ছে NCX ইকুয়াল টু NCY হলে n ইকুয়াল টু হবে x প্লাস y, কারণ এই n থেকে এই দুটো অংশে বিভক্ত হয়ে গেছে। এবারে দেখো একটা প্রবলেম দিলাম এরকম, অনেকবার এসে প্রবলেমটা, NC5 ইকুয়াল টু NC7 হলে NC11 ইকুয়াল টু হোয়াট? তাহলে চিন্তা করে দেখো, NC5 ইকুয়াল টু NC7 আমরা একটু আগেই শিখেছি এই দুটো যদি একই রকম হয় তাহলে n হবে এই দুটার যোগফলের সমান 5 প্লাস 7 দিস ইকুয়াল টু 12। তাহলে n এর মান তোমার কাছে জানা, তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে NC11, তাহলে অতএব NC11 মানে হচ্ছে 12C11, আর 12C11 মানে 12C1। কারণ কি দেখো, আমরা জানি এইদিকে 11টা থাকলে আরেক দিকে একটা থাকে 12টার মধ্যে, তাহলে দিস ইকুয়াল টু 12, এটাই অ্যানসার। এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট আকারে তোমাদের এমসিকিউ টেস্টে আসবে আর কি। এবার আমরা নতুন নতুন টপিকে যাব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকারের জ্যামিতিক শেপ তৈরি করব এবং সেখান থেকে কয়টা কর্ণ অঙ্কন করা যায়, কয়টা ত্রিভুজ অঙ্কন করা যায়, এরকম একটা প্রবলেম নিলাম যে এই হচ্ছে মনে করো একটা সুষম ষড়ভুজ। আমার প্রশ্ন হচ্ছে এই সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কয়টি ত্রিভুজ অঙ্কন করা যায়। তো লক্ষ্য করো যে এই বিন্দু আর এই বিন্দু মিলে আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করতে পারি, আবার এই তিনটা যখন যোগ করব তখন আরেকটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই তিনটা বিন্দু যোগ করলে এইটা এবং এটা যোগ করলে আরেকটা ত্রিভুজ, এখানে যদি যোগ করে দিই তাহলে এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে যদি যোগ করে দিই এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এখান থেকে এখানে যদি যোগ করে দিই, এবারে তোমরা চোখের অন্ধকার দেখতে শুরু করেছো। এখন আমার প্রশ্ন, এই ষড়ভুজের মাঝে এই শীর্ষবিন্দুগুলো সংযোগ করে মোট কয়টি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে? আসলে তুমি এখানে গণে শেষ করতে পারবে না। এটা ষড়ভুজ দিয়েছি, চতুর্ভুজ দিলে হয়তো বা তুমি খুব সহজে পারতা। ষড়ভুজ দিয়েছি, সপ্তভুজ দেব, 8 ভুজ বাহু দেব, তারপরে 9 ভুজ বিশিষ্ট একটা ক্ষেত্র দেব, 10 n বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র দিলাম। সেক্ষেত্রে তুমি কিভাবে ত্রিভুজ বের করবে যে ত্রিভুজ কয়টা আছে? আসলে মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে যে ত্রিভুজ উৎপন্ন করার জন্য কি প্রয়োজন তোমার। চিন্তা করো, যদি তোমার তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাহলে কখনো তারা ত্রিভুজ গঠন করে না, এর একটা সরলরেখা গঠন করতে পারে। কিন্তু যদি আমার এই তিনটা বিন্দু এভাবে থাকতো এই আর এই, এবারে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করা সম্ভব। তার মানে কি, ত্রিভুজ গঠন করতে হলে অসমরেখ তিনটা বিন্দু প্রয়োজন। তো আমরা জানি বহুভুজের কৌণিক বিন্দুগুলো সবই অসমরেখ। তাহলে দেখো এখান থেকে যদি তুমি যে কোনো তিনটা বিন্দু বাছাই করো, সেই বিন্দু এই বিন্দু আর এই বিন্দু বাছাই করলা, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবেই। আবার এই বিন্দু বাছাই করলা, তাহলে এখানে আরো একটা ত্রিভুজ উৎপন্ন হবে। মোট কথা তোমার এই 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করার উপায় যেটা, সেটা হচ্ছে তোমার ত্রিভুজ গঠনের উপায়। তাহলে দেখো 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা যায় 6C3।
তাহলে এই কনসেপ্টটা শুধু 6 বাহু না, যে কোনো বাহু বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমি যদি বলি n বাহু বিশিষ্ট, তাহলে আমি যদি বলি n বাহু বিশিষ্ট কোন বহুভুজের 3টি কৌণিক বিন্দুর সংযোগে গঠিত ত্রিভুজের সংখ্যা হবে সমান সমান nc3। অর্থাৎ n বাহু বিশিষ্ট বহুভুজের কয়টা শীর্ষবিন্দু বিদ্যমান? nটা। তাহলে nটা থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করলেই একটা ত্রিভুজ উৎপন্ন হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা বের করব এখান থেকে কর্ণ কয়টা তৈরি করা যায়। কর্ণ মানে কোন বহুভুজের বাহু বাদে 2টা শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখাগুলো উৎপন্ন হয় তাদেরকেই ওই বহুভুজের কর্ণ বলা হয়। যেমন এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে এটা কিন্তু একটা বাহু তৈরি হয়, কিন্তু এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করে দিই তাহলে এইটাকে একটা কর্ণ বলা হয়। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে এটা একটা কর্ণ বোঝায়, এইটা একটা কর্ণ বোঝায়, এইটা একটা কর্ণ বোঝাবে, এটা কর্ণ বোঝাবে, এটা কর্ণ বোঝাবে, এটা কর্ণ বোঝাবে, এটা কর্ণ বোঝাবে। দ্যাট মিন্স বাহুগুলো বাদে যে অভ্যন্তরে এবং শীর্ষবিন্দুগুলো সংযোগ করে যে সরলরেখাটা অঙ্কন করা যায় সেটাই হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ এক প্রকারের সরলরেখা। সরলরেখা উৎপন্ন করার জন্য বহুভুজের যে কোনো 2টা শীর্ষবিন্দু বাছাই যদি করি আমরা, তাহলে একটা করে বাহু তৈরি হবে, আমার একটা করে সরলরেখা তৈরি হবে। তাহলে এই 6টা বিন্দু হতে যে কোনো 2টা বিন্দু বাছাই করা যায় 6c2 ভাবে। দ্যাট মিন্স 6c2 মানে 15। তার মানে 15টা কর্ণ অঙ্কন করা যায়, কিন্তু ঘটনা সঠিক না, কারণ যে কোনো 2টা বিন্দু বাছাই করেছি আমরা এর ভিতরে, কিন্তু এই বাছাইয়ের মধ্যে এই বিন্দু আর এই বিন্দু বাছাই হয়েছে না? অবশ্যই হয়েছে, কিন্তু এটা কি কর্ণ? এটা হচ্ছে বাহু নির্দেশ করে। আবার এটা কি কর্ণ? না, এটা বাহু নির্দেশ করে। এটাও কর্ণ না, এটা বাহু। তাহলে এরকম কয়টা বাহু আছে এখানে? 6টা বাহু আছে। দ্যাট মিন্স এই 6টা বাছাইও এর অন্তর্ভুক্ত। তাহলে এই 6টা বাদে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার কর্ণ সংখ্যা। তাহলে 6 বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কর্ণের সংখ্যা হচ্ছে 6c2 - 6। আর যদি n বাহু বিশিষ্ট হয় তাহলে আমরা লিখবো এখানে, এবং কর্ণ সংখ্যা nc2 - n। ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো বহুভুজের ক্ষেত্রে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়, কয়টা কর্ণ অঙ্কন করা যায়, সব আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এবার আসি আমরা একটা কাজ করি, যে মনে করো একটা সমতলে এরকম কিছু বিন্দু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমি তোমাকে বললাম একটা সমতলে 13টা বিন্দু আছে, যার মধ্যে 6টা বিন্দু সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থান করে। প্রশ্ন হচ্ছে এই বিন্দুগুলো সংযোগ করে মোট কয়টি ত্রিভুজ অঙ্কন করা যায় এবং কয়টি সরলরেখা অঙ্কন করা যায়, কয়টি সরলরেখা অঙ্কন করা যায়। তো ভেরি গুড। আমি তোমাদেরকে বলেছি আগেই যে ত্রিভুজ গঠনের জন্য তোমার অসমরেখ 3টা বিন্দু লাগবে। আমার এখানে মোট বিন্দু আছে হচ্ছে তোমার 13টা। তাহলে মনে করো তুমি প্রথম কাজ হচ্ছে এই চিন্তাটা নিয়ে আসো যে এই বিন্দুগুলো আমার সমরেখ নাই, সবই এলোমেলো ভাবে আছে। তাহলে এখান থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করলে এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যদি বাছাই করি তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু বাছাই করলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। দেখো এই যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু নিলেও একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে ত্রিভুজ উৎপন্ন করার জন্য এখান থেকে কয়টা করে বিন্দু বাছাই করছো? একবারে 3টা করে বিন্দু বাছাই করছো। তাহলে এখানে 13টা বিন্দু আছে। 13টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করাই হচ্ছে ত্রিভুজের সংখ্যা হওয়া উচিত। তাহলে আমি বলতে পারি অতএব ত্রিভুজ গঠনের উপায় সমান সমান 13টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করতে হবে। দ্যাট মিন্স 13c3। কিন্তু দুঃখের বিষয়, যদি আমার এই 3টা বিন্দু বাছাই হয়ে যায়, কিন্তু এরা তো একই সরলরেখায় অবস্থান করে, তার মানে এখানে ত্রিভুজ উৎপন্ন হয় না। আবার যদি আমার এই 3টা বিন্দু বাছাই হয়, এখানেও ত্রিভুজ উৎপন্ন হবে না। দ্যাট মিন্স বলতে চাচ্ছি আমি, যে বিন্দুগুলো সমরেখ আছে মানে একই সরলরেখায় অবস্থান করে, সেখান থেকে যদি 3টা বিন্দু বাছাই হয় তাহলে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। তাহলে লক্ষ্য করে দেখো, এই 6টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করা যায় 6c3 ভাবে। অর্থাৎ এতগুলো ত্রিভুজ এর ভিতরে থাকবে না, কারণ এই বাছাই সংখ্যা এর ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এই 6c3টা শুধু এখান থেকে বাদ যাবে। অর্থাৎ আমরা প্রথমত দেখব সমতলে মোট বিন্দু কয়টা। ওই মোট বিন্দু থেকে 3টা বিন্দু আগে বাছাই করে নিব 13c3 ভাবে। এখানে মোট বিন্দু ছিল 13টা, এই জন্য 13c3। এরপরে আসি যে বিন্দুগুলো সমরেখ থাকবে
সেই সমরেখ বিন্দু থেকে তিনটা বিন্দু যেগুলো বাছাই হবে সেগুলো কখনোই ত্রিভুজ উৎপন্ন করতে পারে না। এই জন্য এই 6C3টা এখান থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। এবার আমি গঠন করব সরলরেখা। এখন আসি আমরা সরলরেখা কিভাবে উৎপন্ন করব। সরলরেখা উৎপন্ন করার জন্য যে কোনো দুইটা বিন্দুর প্রয়োজন হয়। তাহলে তুমি চিন্তা করো, এই 13টা বিন্দু থেকে যে কোনো দুটা বিন্দু বাছাই করার উপায় কত? 13C2। তাহলে আমরা সরলরেখা গঠনের উপায় পাবো কয়টা? 13টা বিন্দু থেকে যে কোনো দুটা বিন্দু বাছাই করব। দ্যাট মিন্স 13C2। কিন্তু আবার কিন্তু এখানে লক্ষ্য করো, এই যে বিন্দুগুলো যোগ করে দেব আমি এই বাছাইয়ের মধ্যে 13C2 সংখ্যক বাছাইয়ের মধ্যে এই বিন্দু বাছাই আছে, এই বিন্দু বাছাই আছে, এই বিন্দু বাছাই আছে, এই বিন্দু বাছাই আছে, অর্থাৎ এই 6টা বিন্দু থেকে যে কোনো দুটা বিন্দু বাছাই করা যায় 6C2। 6C2 মানে হচ্ছে 530/2 মানে 15। এর মানে এই না যেখানে 15টা সরলরেখা আছে, এখানে সরলরেখা আছে তোমার একটা। তার মানে কি এই 6C2টা এখান থেকে বাদ যাবে। কিন্তু কি করলাম, তার সব সরলরেখা তো বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার তো এখানে একটা সরলরেখা তৈরি হয়, সেই এক এখানে যোগ করতে হবে, এটা ভুল করা যাবে না। তাহলে ত্রিভুজ গঠনের উপায় হবে মোট বিন্দু C3 মাইনাস যেগুলো সমরেখা আছে সমরেখ বিন্দুর সংখ্যা C3। আর সরলরেখা গঠনের উপায় হবে মোট বিন্দু C2 মাইনাস যেগুলো সমরেখ আছে সেগুলো C2 প্লাস 1, কারণ ওরা একটা সরলরেখা অন্তত তৈরি করে। তাহলে এই প্রবলেমটা হলো। এবার দুটা সমান্তরাল সরলরেখা নিয়ে কাজ করব। সে এখানে একটা সমান সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে, আর প্রশ্ন হচ্ছে এই সরলরেখার উপরে কিছু বিন্দু আছে, সে 1 2 3 4 5। এখানে মনে করো কিছু বিন্দু আছে 1 2 3 4 5 6 7। অর্থাৎ প্রশ্নটা করলাম এরকম ভাবে, দুইটা সমান্তরাল সরলরেখার একটিতে 5টি বিন্দু আছে, অপরটিতে 7টি বিন্দু আছে। তাহলে আমি প্রশ্নটা লিখছি, দুটি সমান্তরাল সরলরেখার একটিতে 5টি এবং অপরটিতে 7টি বিন্দু আছে। প্রশ্ন হচ্ছে বিন্দুগুলো সংযোগ করে 1 নম্বর প্রশ্ন, কতগুলো ত্রিভুজ উৎপন্ন করা যায়? 2 নম্বর, কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়? এই হচ্ছে প্রথমত দুটা প্রশ্ন। এখান থেকে আমি আরেকটা প্রশ্ন লিখবো একটু পরে, আগে দুটো প্রশ্ন অ্যান্সার করি। তো আমার মূল কনসেপ্ট হচ্ছে ত্রিভুজ উৎপন্ন করতে হলে সমতলে অবস্থিত মোট বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করতে হবে। তারপরে যে বিন্দুগুলো সমরেখ সেগুলো থেকে 3টা বিন্দুর বাছাই বাদ দিতে হবে। জাস্ট এই কাজটুকু করলে ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই সমতলে আমার মোট বিন্দু কয়টা? এখানে আছে 5টা, এখানে আছে 7টা, 7টার পাশে 12টা। তাহলে 12টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করা যায় 12C3 ভাবে। এতগুলো ত্রিভুজ উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু না, এতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে না। কারণ হচ্ছে এই যে সমরেখ 5টা বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে যদি যে কোনো 3টা বিন্দু বাছাই হয় তাহলে কি ত্রিভুজ উৎপন্ন করা যাবে? কখনোই যাবে না। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? 5C3 বাদ দিতে হবে। কিন্তু আবার এই সরলরেখার উপরে দেখো, এই সরলরেখার উপরে আবার 7টা বিন্দু আছে, এখান থেকে যদি আবার 3টা বিন্দু বাছাই হয়ে যায়, এখানে কিন্তু সব বাছাই আছে এখানে, তাহলে যদি এই 7টার মধ্যে যদি আবার 3টা বিন্দু বাছাই হয় সেগুলো ত্রিভুজ উৎপন্ন করে না। দ্যাট মিন্স সেটাও এখান থেকে বাদ যাবে, -7C3। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজ উৎপন্ন। এবার সরলরেখা উৎপন্ন করব। সরলরেখা উৎপন্ন করার জন্য আমরা শিখেছি সমতলে অবস্থিত যে কোনো দুটা বিন্দু যোগ করলে একটা সরলরেখা উৎপন্ন করা যায়। তাহলে এই সমতলের টোটাল বিন্দু হচ্ছে 12টা, 12টা থেকে 2টা বিন্দু বাছাই করা যায় 12C2 মাইনাস এই 5টা থেকে যে কোনো 2টা বিন্দু বাছাই করলে 5C2 সংখ্যক সরলরেখা উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু না, ওখানে তৈরি হবে একটা সরলরেখা। মনে রাখো, একটা সরলরেখা আমি রেখে দিলাম, মাইনাস এই 7টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করা যায় 7C2 মানে 21টা সরলরেখা। এখানে কি 21টা সরলরেখা আছে নাকি একটা আছে? একটা। তাহলে এই একটা আর এই একটা, তাহলে মোট কয়টা থাকলো? 2টা। এই 2টা এখানে যোগ হবে। এই হচ্ছে যেটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কেস। এবারে আমি ছোট্ট একটা প্রশ্ন এখানে করতে চাই, খুবই জোশ একটা প্রশ্ন। এখানে আমরা বলবো জোশ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এই এখানে 5টা বিন্দু আছে, এখানে হচ্ছে তোমার 7টা বিন্দু আছে। এই বিন্দুগুলোর সংযোগে যে সরলরেখাগুলো অঙ্কন করা যায়, এরকম হাজার হাজার সরলরেখা তোমরা মনে করে উৎপন্ন করছো। আমার প্রশ্ন হচ্ছে এই যে সরলরেখাগুলো উৎপন্ন করার পরে এর অভ্যন্তরে কতগুলো ছেদ বিন্দু আছে? এই যে এই ছেদ বিন্দুগুলো কয়টা?
সারাদিন ধরে তো তুমি আর গুনবা না যে কয়টা ছেদবিন্দু আছে। তাহলে এখানে কনসেপ্টটা কি কাজে লাগতে হবে, ফিলিংসটা কি কাজ করবে আমার এখানে? লক্ষ্য করো, যখনই আমরা একটা ছেদবিন্দু পাই তখন মোটামুটি ধরনের একটা গুণ চিহ্ন তৈরি করতে হয়। অর্থাৎ এই চিত্রের মধ্যে যতগুলো গুণ চিহ্ন আছে ততগুলো ছেদবিন্দু আছে। দেখো, এই ছেদবিন্দুর ক্ষেত্রে এখানে একটা গুণ চিহ্ন তৈরি হয়েছে, এই ছেদবিন্দুর ক্ষেত্রে এখানে একটা গুণ চিহ্ন তৈরি হয়েছে। তার মানে এর অভ্যন্তরে যতগুলো গুণ চিহ্ন তৈরি হয়েছে ততগুলো ছেদবিন্দু আছে। তাহলে গুণ চিহ্ন তৈরি করতে হলে কি করতে হবে সেটা হচ্ছে তোমার উপায়। দেখো, গুণ চিহ্ন তৈরি করতে গেলে উপরের দুইটা বিন্দু, নিচের দুইটা বিন্দু, এখানকার যে কোনো দুটা বিন্দু যদি তুমি বাছাই করো, এই বিন্দু আর এই বিন্দু বাছাই করলা, সে এই বিন্দু আর এই বিন্দু মনে করো তুমি বাছাই করলা, এই যে চারটা বিন্দু তুমি পাইলা, এই চারটা বিন্দু নিয়ে একটা গুণ চিহ্ন তৈরি করা যায় কিনা বলো? এবং তখন এদের এখানে একটা ছেদবিন্দু তৈরি হবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে একটা গুণ চিহ্ন তৈরি করা। গুণ চিহ্ন তৈরি করতে হলে উপর থেকে যে কোনো দুটা বিন্দু বাছাই করতে হবে, নিচ থেকে যে কোনো দুটা বিন্দু বাছাই করতে হবে। এই যে দেখো, গুণ চিহ্ন তৈরি করতে গেলে উপরের দুটা বিন্দু লাগবে আর নিচের দুটা বিন্দু লাগবে। তাহলে পাঁচটা বিন্দু থেকে, তাহলে অ্যান্সারটা কি আসবে? এই পাঁচটা বিন্দু থেকে যে কোনো দুটো বিন্দু বাছাই করা যায় 5C2 ভাবে, ইনটু নিচ থেকে কয়টা বিন্দু বাছাই করতে হবে? দুইটা। তাহলে 7টা বিন্দু থেকে যে কোনো দুটো বিন্দু বাছাই করা যায় 7C2 ভাবে। আসলে এতগুলো ছেদবিন্দু বিদ্যমান। অসাধারণ একটা প্রবলেম। ওকে, এবার আমরা একবার অসাধারণ একটা প্রবলেম করব, মানে স্বরযুক্ত সাধারণ আর কি। সেটা হচ্ছে এরকম একটা জিনিস, x + y + z এটা = 15। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা 9-10 ইন্টারমিডিয়েটে ক্লাস 6-7 থেকে শিখে আসতেছো যে দুইটা করে ইকুয়েশন দেওয়া থাকলে 2x + 3y = 7, সে এখানে 3x - 5y = 9। দুইটা সমীকরণ যদি থাকে, দুইটা যদি আননোন থাকে, তাহলে সেই দুটো আননোনের মান তোমরা বের করতে পারো। কিন্তু আমি এখানে তিনটা আননোন দিয়েছি, দেখো x, y, z। আমার প্রশ্ন হচ্ছে, তিনটা আননোন দিলে তিনটা ইকুয়েশন প্রয়োজন হয় এই ইকুয়েশন সলভ করার জন্য, কিন্তু আমি কিন্তু এখানে একটা সমীকরণ দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এই সমীকরণটি কয়টি পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান? অসাধারণ একটা প্রশ্ন। চিন্তা করে দেখো, তোমরা যদি তিনটা ইকুয়েশন থাকে তাহলে তিনটা আননোনের মান সলভ করতে পারো, কিন্তু আমি কিন্তু দিয়েছি এখানে একটা ইকুয়েশন। আমি যদি এখনই বলি এটা সমাধান করো, তোমাদের মনে হয় 30 সেকেন্ড সময়ও লাগবে না। কিন্তু এখন লক্ষ্য করে দেখো, আমি এখানে দিয়েছি একটা সমীকরণ, কিন্তু এদের যোগফল হতে হবে 15। এটা কি করে করবো? খুবই সহজ একটা কনসেপ্ট। মনে করো তোমার কাছে 15টা 1 টাকার কয়েন আছে, যেমন এটা একটা কয়েন, এটা একটা কয়েন, এরকম 15টা কয়েন আছে। আমি এই কয়েন দিয়ে তোমাদেরকে এই সমাধানটা করাবো। কিভাবে? লক্ষ্য করে দেখো, আমি যদি বলি তোমাদেরকে যে তুমি এখানে একটা প্লাস চিহ্ন দাও, এখানে একটা প্লাস চিহ্ন দাও, সে লক্ষ্য করে দেখো, এই প্লাসের আগে কয়টা কয়েন আছে? এখানে আছে 5টা। এই প্লাসের পরে আর এই প্লাসের আগে কয়টা কয়েন আছে? বলবা 4টা। এবারে বলো, এখানে কয়টা কয়েন আছে? 6টা। লক্ষ্য করে দেখো তো, আমি যদি বলি এটা x এর মান, এটা y এর মান, আর এটা z এর মান, তাহলে দেখো 5 আর 4 9, 9 আর 6 15 মিলে গেল কিনা? তাহলে আমি বলতে পারি 5, 4, 6 এটা একটা এই সমীকরণের সমাধান। এইবারে আমি যদি এই প্লাস চিহ্নটা এখানে না দিয়ে এইভাবে যদি আমি এখানে দিয়ে দিই প্লাস চিহ্নটা, তাহলে দেখো ঘটনাটা কি ঘটবে, যে এখানে তাহলে থাকবে তোমার কয়টা কয়েন? 3টা কয়েন। তাহলে এখানে 3, এই বক্সের মধ্যে কয়টা কয়েন? এখানে থাকবে তোমার 6, এই বক্সের মধ্যে কয়টা কয়েন? 6। তাহলে দেখো, এই সমীকরণকে আমি এই সমাধানের মাধ্যমে প্রকাশ করতে পারি যে 3, 6, 6 এটা একটা সমাধান। তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো, এই যে 15টা কয়েনের মাঝে এই প্লাস চিহ্নটা তুমি যতভাবে বসাতে পারো ততগুলো সমাধান বিদ্যমান। তাহলে দুইটা প্লাস চিহ্ন তোমাকে বসাতে হবে এদের মাঝে মাঝে ফাঁকা স্থানগুলোতে। এখন চিন্তা করে দেখো, এই যে তোমার মনে করো 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুলের মাঝে ফাঁকা স্থান কয়টা? 1, 2, 3, 4টা ফাঁকা স্থান। তাহলে এই 15টা কয়েনের মাঝে ফাঁকা স্থান কয়টা হবে? 5টা আঙ্গুলের মাঝে যদি 4টা ফাঁকা স্থান হয়, তাহলে 15টা আঙ্গুলের মধ্যে ফাঁকা স্থান হবে একটা কম, 14টা। তাহলে দেখো, তাহলে এই যে 14টা ফাঁকা স্থান, 1, 2, এখানে একটা আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এই প্লাস চিহ্নটা বসানোর অপশন তোমার কয় জায়গা? 14 জায়গা। এই 14 জায়গার মধ্যে যে কোনো দুটা বাছাই করলে কিন্তু একটা সমাধান হয়ে যায়। তুমি এখানে একটা প্লাস চিহ্ন বসালা, এখানে একটা বসালা, দেখবে একটা সমাধান পেয়ে যাবা।
তার মানে কি এই 14টা জায়গা থেকে যে কোনো 2টা বিন্দু যতভাবে বাছাই করা যায় সেটাই তার সমাধানের সংখ্যা। তাহলে এই 14টা বিন্দু থেকে 2টা বিন্দু বাছাই করা যায় 14C2 ভাবে। দিস ইকুয়াল টু 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 2, দিস ইকুয়াল টু 7 7 13 91। দ্যাট মিনস এই সমীকরণটার এইরকম 91টা সমাধান বিদ্যমান। দেখেছো, আমার সমীকরণ দেওয়া ছিল একটা, কিন্তু 3টা সমীকরণের কোনো প্রয়োজন নাই আমার। তাহলে কি করলাম, একটা সমীকরণ থাকলেও তার সমাধান বিদ্যমান। তাহলে জেনারেলাইজড ফর্ম কি আসলো? জেনারেলাইজড ফর্ম হচ্ছে এখানে কয়টা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ? 2টা। এই 2 নির্দেশ করে এখানে কয়টা প্লাস চিহ্ন থাকবে। আর এখানে কত ডিজিট দেখতে পাচ্ছ? 14। এই 14 কি হবে জানো? এখানে যত থাকবে এটা থেকে জাস্ট 1 কম হবে, এখানে -1 হবে। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে x প্লাস y প্লাস z প্লাস p ইকুয়াল টু 100, তাহলে এখন বলো যে এর কয়টি সমাধান বিদ্যমান? কয়টা প্লাস চিহ্ন আছে? 3টা। ভেরি গুড, সি এর বেজে 3 দিয়ে দাও। এখানে কত আছে? 100। আমি কি করতে বলেছি? সি এর এই মাথায় কত হবে? 1 কম হবে। তাহলে এখানে আছে 100। তাহলে এখান থেকে 1 কমে দিলে কত হবে? 99। দ্যাট মিনস এই সমীকরণটার 99C3 সংখ্যক সমাধান বিদ্যমান। কত সুন্দরভাবে প্রবলেমটা সলভ হয়ে গেল। অথচ তোমরা যদি এই সমীকরণটা এই দিনের পর দিন যদি এভাবে সাজিয়ে সাজিয়ে করতা, তাহলে কত দিন যে চলে যেত, তোমাদের বয়স শেষের দিকে আসতো, কিন্তু পাস করতে পারতা না। পাস না করলে তোমাদের বিয়ের বয়স হবে না, আর বিয়ে না করতে পারলে জীবনটাই বৃথা। আমরা এতক্ষণ যে কাজটা করলাম, সমতলে অবস্থিত কিছু বিন্দু নিয়ে কিভাবে ত্রিভুজ উৎপন্ন করা যায়, কিভাবে সরল রেখা উৎপন্ন করা যায়, এটা আমরা শিখেছি। এবার আমি যে কাজটা করতে চাই, আমি আর সমতলের উপরে কাজ করব না। এবারে চোখ বন্ধ করে শিখতে হবে। ধরে নাও তোমার কিছু মশা মাছি উড়ে বেড়াচ্ছে। এখানে মনে করো এই শূন্যের উপরে কিছু বিন্দু আছে, মানে মশাগুলো একটা করে বিন্দু। আমার প্রশ্ন হচ্ছে, এই একটা শূন্যে 20টা মশা উড়ে বেড়াচ্ছে, কিন্তু কোনো 3টা মশা একই সমরেখায় অবস্থিত নয়, এবং কোনো 3টা মশাই একই তলের উপরেও নাই। একই তল মানে বোঝাচ্ছি আমি এরকম। ধরে নাও এই হচ্ছে একটা বই, এই বইয়ের উপরে যদি আমি 4টা মশা দিয়ে দিই, দ্যাট মিনস এই 4টা মশা একটা তলের উপর অবস্থান করে। দ্যাট মিনস এটা একটা তল, কিন্তু মশাগুলো এরকমও নাই। এখানে মনে করি একটা মশা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আবার একটা আছে, কিন্তু একটা তলের উপরে এই মশাগুলো নাই। আমার প্রশ্ন হচ্ছে যে এই শূন্যে অবস্থিত বিন্দুগুলো দিয়ে কয়টি তল গঠন করা যায়? 3টা বিন্দু একই সমরেখে নাই, এবং 4টা বিন্দু কোনো সমতলে নাই। দ্যাট মিনস আমি একটা প্রশ্ন লিখি তোমাদের জন্য, যে শূন্যে অবস্থিত মনে করো 20টি বিন্দুর মধ্যে মনে করো 60টি বিন্দু ওই বইটার উপরে ছিল, মানে ওই তলের উপরে ছিল। 60টি বিন্দু একই তলে অবস্থিত, এবং কোনো 3টি বিন্দু সমরেখ নয়। প্রশ্ন হচ্ছে বিন্দুগুলোর সাহায্যে কয়টি তল গঠন করা যায়? এখন আসি, তল গঠন করতে গেলে কি করতে হয়। চিন্তা করো, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আমার এই হাতে একটা বিন্দু, এই হাতে একটা বিন্দু। এই 2টা বিন্দু দিয়ে কখনো তল গঠন করা সম্ভব না, কারণ এই 2টা বিন্দু যোগ করে দিলে এখানে একটা সরল রেখা তৈরি হবে, এখানে একটা লাঠি তৈরি করা হবে। তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে কোনো তল গঠন করা সম্ভব না। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে। এখন এই 3টা বিন্দুর উপরে যদি আমি একটা এই মনে করো যে একটা ইস্পাতের পাত রাখি এখানে, বা যে কোনো একটা প্লেন শিট রাখি, তাহলে কিন্তু একটা তল গঠন করা সম্ভব। 1 2 এই 3টা বিন্দু, এই 3টা বিন্দুর উপরে কিন্তু একটা তল তৈরি করা সম্ভব। তাহলে তল তৈরির জন্য কয়টা বিন্দু প্রয়োজন? 3টা বিন্দু প্রয়োজন। আমার মোট বিন্দু আছে কয়টা? 20টা। এই 20টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করলেই একটা তল গঠন হবে, কারণ 20টা মশা তো ঘুরে বেড়াচ্ছে অনেকভাবে। তাহলে যে কোনো 3টা বিন্দু, ওখানকার একটা বিন্দু, এখানকার একটা বিন্দু, এখানকার একটা বিন্দু, এই 3টা বিন্দু যোগ করে যদি এখানে একটা আমি পাত রাখি, তাহলে এখানে একটা তল গঠন হয়ে যাবে। মনে রাখবা, শূন্যে অবস্থিত যে কোনো জিনিস করতে গেলে চোখ বন্ধ করে করতে হয়, ফিল করতে হয় এইভাবে, যেখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এগুলো যোগ করে একটা তল গঠন করা সম্ভব। তাহলে এই 20টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু বাছাই করার উপায় 20C3। কিন্তু এখানে একটা ঘটনা এবং দুর্ঘটনার সমান নয়, একটা মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়ে গেছে। সেটা কি জানো? এই যে তোমাদের বলা ছিল 60টা বিন্দু একই তলে অবস্থান করে এই 20টার মধ্যে। এই যে দেখো, এখানে এই তলটার উপরে যে 60টা বিন্দু ছিল, এই 60টা বিন্দু থেকেও কিন্তু 3টা বিন্দু বাছাই হয়েছে, কারণ আমি টোটাল 20টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করেছি।
তাহলে এই 7টা থেকেও কিন্তু 3টা বিন্দু আমার বাছাই হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, এই 7টা থেকে 3টা বিন্দু বাছাই করা যায় 7C3 সংখ্যক ভাবে। আর 7C3 মানে কি জানো? 7 × 6 × 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, 6 6 কাটে, দ্যাট মিনস 35। তাহলে আমাদের কনসেপ্ট অনুসারে হওয়া উচিত ছিল এখানে 35টা তল, কিন্তু আসলে বইতে একটা তল রে ভাই, বই একটা তল কিনা। তাহলে এখানে 7টা বিন্দু থাকলে এখানে কখনো 35টা তল তৈরি করা সম্ভব না, এখানে কেবলমাত্র একটা তল গঠন করা সম্ভব। তার মানে এই 35টা তল এখানে গঠন হয় না, হয় কয়টা? একটা। তাহলে কি করতে হবে? এই 20C3 সংখ্যক তল থেকে এই 7C3 সংখ্যক তল বাদ দিয়ে দিতে হবে। কিন্তু সবগুলো যদি বাদ দিয়ে দাও, একটা কথা চিন্তা করো, এই যে 7টা বিন্দু ছিল এরা তো একটা তলের উপর অন্তত ছিল নাকি? তো এই একটা তল কই গেল? এই একটা তল যদি তুমি এখানে না যোগ করো তাহলে তুমি ফল পাবে না, আর ফল না পেলে চান্স পাওয়া যাবে না। আমরা চাচ্ছি যে চান্স পাওয়ার জন্য কত সহজে আমাদের পড়ালেখাকে গুছিয়ে নেওয়া যায়। তাহলে চিন্তা করে দেখো এখানে যে 20টা বিন্দু থেকে যে কোনো 3টা বিন্দু আগে বাছাই করেছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই, যে মনে করেছে আমরা 20টা বিন্দু অসমারিক কোনো তলের উপরে নাই। ওই 20টা বিন্দু থেকে 3টা বিন্দু বাছাই করেছে, মানে 20C3, অর্থাৎ এতগুলো তল হওয়ার কথা ছিল, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি। কি কথা রাখেনি? এই তলের উপরে 7টা বিন্দু ছিল, এই 7টা বিন্দু থেকে 3টা বিন্দুর বাছাই হচ্ছে 35টা, কিন্তু এখানে 35টা তল গঠন হয় না, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। কিন্তু অন্তত একটা তলের উপরে তো আছে, সেই একটা তল এখানে যোগ হয়ে গেছে, দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার। ওকে, আমরা মোটামুটি তল গঠন করেছি, ফল পেয়ে গেছি, ত্রিভুজ গঠন করেছি, সরল রেখা গঠন করেছি, এগুলো মোটামুটি এই টাইপের অঙ্কগুলো শেষ। এবারে আমি একটা প্রবলেম করব, তোমাদের এই প্রবলেমটা জানা প্রবলেম অবশ্য, সেটা একটু আলোচনা করছি। 9 জনের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে। মনে করো আমরা জিয়া পার্কে ঘুরতে যাব, 2টা যানবাহন। তো 9 জনের একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, কিন্তু একটিতে 4 জনের বেশি ধরে না এবং আরেকটিতে 7 জনের বেশি ধরে না। কন্ডিশন হচ্ছে এটা। এখন দলটি কত উপায়ে ভ্রমণ করতে পারে? মনে করো যে মিশুকে হচ্ছে 4 জনের বেশি ধরে না, মানে এই যে ফরিষ্ট মিশুকগুলো আছে, আর একটা হচ্ছে টেম্পো, এই টেম্পোতে 7 জনের বেশি ধরে না। এই 2টা যানবাহনে করে তোমাদেরকে আমি এই জিয়া পার্কে ঘুরতে নিয়ে যাবো। তাহলে আমার এখানে 2টা যান। প্রথম যান, এখানে কিন্তু কই বর্গীয় জ দিও না, খবরদার, তাহলে কিন্তু অর্থই চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি দাও যে বর্গীয় জ, তাহলে কি হয়ে যাবে বলো তো? প্রথম যান, যে যানটা তোমরা ওই যে বিভিন্ন সময় যে মেসেজে লেখো, তারপরে হচ্ছে আবার মোবাইলে যখন কথা বলো তখন মানে অন্তরঙ্গ মুহূর্তে তোমরা হেভি আবেগী ভাষায় যান বলো, ওই যান না, এটা হচ্ছে ওই যে মানে ভ্রমণ করার যান আর কি। প্রথম যানের ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 4 জন। তাহলে ধারণ ক্ষমতা এভাবে লিখবো, ধারণ ক্ষমতা ইজ লেস দেন অর ইকুয়াল টু 4। এর অর্থ হচ্ছে সর্বোচ্চ 4 জন এখানে উঠতে পারবে অথবা 4 জনের কমও বসতে পারবে। এবার দ্বিতীয় যান যার ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 7, ধারণ ক্ষমতা ইজ লেস দেন অর ইকুয়াল টু 7। আর প্রশ্ন হচ্ছে এই 9 জনের দল এই 2টা যানে ভ্রমণ করবে কত ভাবে? তাহলে এই প্রথম যানে কি করতে পারে? সর্বোচ্চ 4 জন উঠতে পারে, আর এখানে 7 জন উঠতে পারে। আমি প্রথমত চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে 4 জন উঠলো, আরো যে 5 জন থাকলো, আমার মোট কয়জন যাবে? 9 জন। তাহলে 4 জন যদি এই মিশুকে যায় তাহলে টেম্পোতে যাবে আরো 5 জন, 4 এর পাশে 9 জন চলে গেল। অথবা এরকম কাজ হতে পারে, এখানে 3 জন নেব, তাহলে এখানে দিতে হবে 6 জন, 9 জন চলে গেল। আর যদি আমি এখানে 2 জন দিই তাহলে এখানে যাবে 7 জন, 9 জন চলে গেল, এটা আরেকটা উপায়। আর যদি বলি এখানে 1 জন, তাহলে এখানে দিতে হবে 8 জন, তাহলে কি হবে? ড্রাইভারকে হটিয়ে ড্রাইভারের জায়গা বুঝতে হবে, কিন্তু তোমরা তো ড্রাইভিং জানো না, তার মানে এই কাজটা করা যাবে না। এখানে বলাই আছে ধারণ ক্ষমতা সর্বোচ্চ 7 আর এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ 4। এখন এই দলটি কতভাবে ভ্রমণ করতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, এখানে মনে করো তোমরা 9 জন আছো, এখানে আমার টেম্পো আর মিশুক দাঁড় করানো আছে। আমি প্রথম ব্যবস্থায় কি করেছি? এটা হচ্ছে 1 নম্বর ব্যবস্থা, এটা 2 নম্বর ব্যবস্থা, এটা 3 নম্বর ব্যবস্থা। 1 নম্বর ব্যবস্থার ক্ষেত্রে তারা নির্ণয় ভ্রমণ করার উপায়, নির্ণয় ভ্রমণের উপায় কি করব চিন্তা করে দেখো। খুবই সুন্দর একটা প্রবলেম এটা। আমি যদি একটা কাজ করি, এই 9 জন থেকে এই 4 জনকে বাছাই করে নিয়ে বললাম বাবা তোরা মিশুকে উঠে যা, তাহলে কি করবে? ওই 4 জন মিশুকে উঠে যাবে। তাহলে এই 4 জন বাছাই করার পরে যে 5 জন থাকলো
ওদের কি বাছাই করার প্রয়োজন আছে, না এমনিতেই টেম্পুতে উঠে যাবে? তার মানে কি, মনে রাখবা, যদি নির্দিষ্ট সংখ্যক জিনিসকে দুইটা যানবাহনে ভাগ করে দেওয়া হয়, যে কোনো একটা যানের জন্য বাছাই করে নিলেই চলবে, আরেকটা যানের জন্য বাছাই করার কোনো প্রয়োজন নাই। কারণ যেহেতু 9 জনই আমরা ভ্রমণে চলে যাব, তাহলে এই 4 জন যদি মিশুকে যায়, এই 5 জন অবশ্যই টেম্পোতে যাবে। তাহলে আমার এই 9 জন থেকে 4 জন বাছাই করলেই যথেষ্ট। তাহলে 9 জন থেকে 4 জন বাছাই করলে কত হয়? 9C4। তাহলে প্রথম উপায় শেষ। অথবা তুমি 9C5ও দিতে পারতা। আর যদি তুমি বলবা যে না ভাইয়া, আমি একটা কাজ করবো, আমি টেম্পোর জন্য বাছাই করবো, নো প্রবলেম। 9 জন থেকে 5 জন বাছাই করার উপায়ও যা হয়, 9 জন থেকে 4 জন বাছাই করার উপায়ও তাই হয়। আমি কিন্তু প্রথম থেকে সমাবেশ চ্যাপ্টারে প্রথমে এটা আলোচনা করেছি যে এটা সম্পূরক সমাবেশ বলা হয়। 9C4 = 9C5, অর্থাৎ এইটা এটা যদি সমান হয়, এই দুটার যোগফল অবশ্যই এটার সমান হবে। লক্ষ্য করে দেখো, তার 9C4ও যা, 9C5ও তাই। তাহলে আমরা 4 জন বাছাই করলাম, তাহলে 5 জন বাছাই করার কোনো প্রয়োজন নাই। এবারে দ্বিতীয় ক্ষেত্র, মানে প্লাস ক্ষেত্র যখনই আলাদা হয় তখন প্লাস হয়ে যায়, তোমাদেরকে বলেছিলাম আমি। এবার আসো, দ্বিতীয় ক্ষেত্রে মিশুকের জন্য কয়জন বাছাই করতে হবে? 3 জন। কোত্থেকে? এই 9 জন থেকে। 9 জন থেকে 3 জন বাছাই করা যায় 9C3 ভাবে। প্লাস তৃতীয় ক্ষেত্রে কয়জন প্রয়োজন? 2 জন। তাহলে 9 জন থেকে 2 জন বাছাই করা যায় 9C2 ভাবে। অথবা এটা না করে তুমি টেম্পোর জন্য বাছাই করতে পারো, যে এই সাইড আমি বাছাই করবো না, এই সাইড বাছাই করবো, নো প্রবলেম। তাহলে কি করতে পারো? 9C5 প্লাস 9C6 প্লাস 9C7, দুইটার অ্যান্সারই আসবে মোটামুটি 246। মুখস্থ আছে, যেহেতু এই অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষায় এসছে, আর এতবার আমি এই প্রবলেমটা করা হয়েছে, মিনিমাম তো 400-500 বার, তার উত্তর মুখস্থ থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, তাহলে আমাদের মোট ভ্রমণ করার উপায় হচ্ছে 246। এক বা একাধিক জিনিস বাছাই সংক্রান্ত, এটা 2 ধরনের হয়। তাহলে আমি যেটা আসতেছি সেটা হচ্ছে এক বা একাধিক জিনিস বাছাই সংক্রান্ত এই প্রবলেমে। প্রশ্ন হচ্ছে যে এই এক বা একাধিক জিনিস বাছাই সংক্রান্ত কিভাবে করব? সেটা হচ্ছে, মনে করো তোমার 7 জন বন্ধু আছে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার জন্মদিনে এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত করতে পারো? প্রশ্ন হচ্ছে এইটা। তাহলে একজন ব্যক্তির 7 জন বন্ধু আছে, সে তার জন্মদিনে এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত করতে পারে? অসাধারণ প্রবলেম। তো আমি এটা বেশ কয়েকভাবে বলতে পারি। যে প্রথম কাজ হচ্ছে, তোমার 7 জন বন্ধু আছে, তোমার রাত্রে সিদ্ধান্ত নিচ্ছ যে তুমি কয়জনকে দাওয়াত দিবা। তো তুমি প্রথম চিন্তা করছো যে আমি একজনকে দাওয়াত দেবো 7 জনের মধ্যে, যে কোনো একজনকে, কিন্তু কাকে সেটা নির্দিষ্ট করা নাই। তাহলে তোমার প্রথম চিন্তাটাকে মাথায় নিয়ে আসো। প্রথম চিন্তা হচ্ছে তুমি এই 7 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে বাছাই করবা, তার মানে একজনকে দাওয়াত দেওয়া হলো। এবারে তোমার চিন্তা আসলো যে না, আমার আরেকটু সামর্থ্য আছে, আমি 2 জনকে দাওয়াত দেবো, 7C2 সংখ্যক। তুমি বললা যে না, আমি 3 জনকে দাওয়াত দেবো, তাহলে 7C3 সংখ্যক। তুমি বললা যে না, আমি 4 জনকে বাছাই করবো, 7C4। এইভাবে করতে করতে তুমি সর্বোচ্চ কতজনকে দাওয়াত দিতে পারো? 7 জনকে। তার কারণ তোমার সর্বোচ্চ 7 জন বন্ধু আছে, তাহলে সর্বোচ্চ 7 জনকে দাওয়াত দেওয়া যায় 7C7 হবে। এই করার যোগফলই অ্যান্সার। এই জিনিসটাকে আরো কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় লক্ষ্য করো। তোমরা মনে হয় দ্বিপদী উপপাদ্যে ইন্টারমিডিয়েট শিখেছিল এইরকম একটা প্রবলেম, যে 1 + x⁴n এর একটা সূত্র ছিল। সূত্রটা ছিল এরকম যে 1 + nc1 × x + nc2 × x² + nc3 × x³ প্লাস এভাবে চলতে চলতে ncn × x⁴n। এই সূত্রটা তোমরা শিখেছিলাম। মজার ঘটনা হচ্ছে, আমি যদি এখানে উভয় পক্ষে x এর জায়গায় 1 বসিয়ে দিই, সে x = 1, যেহেতু এই দুটা পক্ষ সমান, এগুলোকে বলা হয় অভেদ। দুটা পক্ষ যদি সমান হয়, x এর যে কোনো মানের জন্য যদি সত্য হয়, সেটাকে বলা হয় অভেদ। তাহলে লক্ষ্য করো, আমি x এর মান যদি 1 বসাই, 1 + 1 মানে 2, তাহলে 2⁴n, দিস ইকুয়াল টু 1 + nc1 + nc2 + nc3 ++++ ncn। তাহলে আমি যদি এখন বের করতে চাই এইটুকুর মান, দ্যাট মিনস nc1 + nc2 + nc3 এভাবে চলতে চলতে ncn, দিস ইকুয়াল টু কি হবে? 2⁴n - 1। অসাধারণ একটা জিনিস, মানে স্বরীয়যুক্ত সাধারণ, আর কি সাধারণ কিন্তু স্বরীয়যুক্ত। এখানে আসলে কি করা হয়েছে দেখো,
আমি আসলে এখানে যে কাজটা করেছি, n সংখ্যক বন্ধু থেকে একজন বন্ধুকে দাওয়াত করেছি, অথবা দুইজন বন্ধুকে দাওয়াত করেছি, অথবা তিনজন বন্ধুকে দাওয়াত করেছি, অথবা n জন বন্ধুকে দাওয়াত করেছি। রেজাল্টটা কি এসছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। লক্ষ্য করে দেখো, এখানে NC 1 থেকে শুরু করে NC n পর্যন্ত থাকলে অ্যান্সার কত আসলো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কি আছে? 7C 1 থেকে শুরু করে 7C 7 পর্যন্ত আছে। এর অ্যান্সার আসা উচিত এরকম 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। এবারে তোমরাই বলো, ক্যালকুলেটারে তুমি এই 7টা জিনিস ইনপুট দিয়ে যোগ করে বের করবা, নাকি 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1 বের করা তোমার সুবিধাজনক? সুবিধাজনক হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। 128 মাইনাস 1 ইকুয়াল টু 127 ভাবে তুমি এক বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে পারো। তাহলে আরো সারমর্ম দাঁড়ালে এরকম, আমি এটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি যে একজন লোকের 7 জন বন্ধু আছে, সে এক বা একাধিক বন্ধুকে কতভাবে দাওয়াত করতে পারে। আমি এটা বলি এরকম ভাবে, এক বা একাধিক জিনিস বাছাই করার উপায় মানে প্রদত্ত জিনিসগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, এই যে 7 জন বন্ধু এরা কিন্তু ভিন্ন ভিন্ন, যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যদি বলে এক বা একাধিক জিনিস বাছাই করার উপায়, তাহলে আমি লিখি এইভাবে, এক বা একাধিক জিনিস বাছাই করার উপায় সমান সমান p টু দি পাওয়ার q মাইনাস 1। বলবো এটা আবার কি? হোয়াট ইজ p, হোয়াট ইজ q? এটার ব্যাখ্যা হচ্ছে p মানে হচ্ছে একটি জিনিসের ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা, আর q মানে কি জানো? মোট জিনিসের সংখ্যা। মোট জিনিসের সংখ্যা। ও অসাধারণ একটা জিনিস। চিন্তা করে দেখো, তোমার 7 জন বন্ধু আছে, তাহলে আমি সূত্রটা কি লিখেছি? এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দেওয়ার উপায় হবে p টু দি পাওয়ার q মাইনাস 1। p এর পরিচয় কি? একজন বন্ধুর ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা। এবারে বলো, একজন বন্ধুর ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা কি কি হতে পারে? তুমি তাকে দাওয়াত দিতেও পারো, নাও পারো। তাহলে কয়টা ঘটনা? 2টা ঘটনা। দ্যাট মিন্স p এর মানে এখানে 2। আর q মানে কি? মোট জিনিসের সংখ্যা। তোমার জিনিস মানে এখানে কি? 7 জন বন্ধু। দ্যাট মিন্স q এর মান 7। তাহলে অ্যান্সারটা কি আসবে? এই সূত্রে বসালে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 1। এই ক্ষুদ্র চিন্তাটা করলেই হবে, এত বড় চিন্তা করারও কোনো প্রয়োজন নাই। কিন্তু এটা বেসিক, এটাই মূল বেসিক। এবার আসো, আমি এই কাজটা কেন করালাম জানো? তোমাদের বইয়ে একটা প্রবলেম ছিল এরকম যে বিকল্প সহ 8টি প্রশ্ন হতে এক বা একাধিক প্রশ্ন কতভাবে অ্যান্সার করা যেতে পারে। বিকল্প সহ মানে কি? চিন্তা করো, এই যে এখানে মনে করো প্রথমে একটা প্রবলেম আছে, এর অথবাতে আরেকটা প্রবলেম আছে। এরকম ভাবে 2 নম্বরে প্রথমে একটা প্রশ্ন আছে, অথবাতে আরেকটা প্রশ্ন আছে। বাট এরকম ভাবে 3, 4, 5 এভাবে 8টা প্রশ্ন আছে। আমার প্রশ্ন ছিল কি, এই প্রশ্নগুলোর এক বা একাধিক প্রশ্ন তোমাকে বাছাই করতে হবে। আমার এই প্রশ্নটাও কিন্তু এক বা একাধিক বন্ধুকেই। তাহলে চিন্তা করো, আমি যে সূত্রটা লিখেছি যে p টু দি পাওয়ার q মাইনাস 1, p টু দি পাওয়ার q মাইনাস 1। p এর পরিচয় কি? একটা জিনিসের ক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা। চিন্তা করে দেখো, এখানে এই একটা প্রশ্নের জন্য তুমি কি কি ঘটনা ঘটাতে পারো। তুমি অপশন নিতে পারো, আমি প্রথমটা অ্যান্সার করব। তখন মনে করলা যে না, এটা একটু কঠিন প্রশ্ন। তুমি চিন্তা করলা যে দ্বিতীয়টা মানে অথবার প্রশ্ন অ্যান্সার করবা। তাহলে কয়টা অপশন হলো? 2টা। তারপরে তোমার চিন্তা আসলো, ওরে বাপরে বাপ, আমাকে তো এক বা একাধিক প্রশ্ন অ্যান্সার করতে বলেছে, এই দুটাই কঠিন লাগছে, আমি 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করবো না। তার মানে কি, 1 নম্বর প্রশ্নের জন্য টোটাল কেস কয়টা, সম্ভাব্য ঘটনা কয়টা? এইটার অ্যান্সার করা, অথবা এটা অ্যান্সার করা, অথবা আমি 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করব না। তাহলে টোটাল কয়টা ঘটনা? 3টা ঘটনা। তাহলে একটা বস্তুর জন্য মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে 3টা। এখানে এরকম কয়টা ঘটনা আছে? 8টা ঘটনা। তাহলে 3 টু দি পাওয়ার 8। কিন্তু শেষে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। এই 1 কেন বিয়োগ করতে হয় জানো? এই যে তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে বলো আমি এটা অ্যান্সার করবো না, এটা অ্যান্সার করবো না, এটা অ্যান্সার করবো না, এটা অ্যান্সার করবো না, তার মানে 8টা প্রশ্ন অ্যান্সার করবা না। কিন্তু তোমার প্রশ্নে কি বলা হয়েছিল? এক বা একাধিক প্রশ্ন তোমাকে অ্যান্সার করতেই হবে। তাহলে একটা ক্ষেত্র আছে যেখানে তুমি বলবা যে না 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 না, মানে অনেকগুলো না না তোমার মনে করো, তার মানে কি কোনো প্রশ্ন অ্যান্সার করা হলো না, ওই ক্ষেত্রটাও কিন্তু এর ভিতরে আছে, এই জন্য এই 1টা বের হলো, রাইট? তাহলে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এইটা, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওইটা। তাহলে এমসিকিউ তুমি এটা ব্যবহার করতে পারবা, রিটেনে আসলে এটা ইউজ করতে পারবা। এই জিনিসটাকে আরেকটু অনুভব করানোর জন্য, ফিল করানোর জন্য, ফিল মানে অন্তর থেকে ফিল করানোর জন্য এই জিনিসটাকে আমি আরেকভাবে একটু ব্যাখ্যা করতে চাই যে কেন 1 বিয়োগ হচ্ছে। ফিজিক্যালি এটা আমি, ফিজিক্যালি মানে শারীরিকভাবে না, আবার তোমরা ফিজিক্যালি অনেক মিনিং জানো,
তো যাই হোক ফিজিক্যালি আমি এটা একটু দেখাতে চাই যে কিভাবে আসলে এটা কাজ করে। আমি 7 জন বন্ধু নেব না, নেব 3 জন বন্ধু। মনে করো তোমার আবুল, বাবুল আর কাবুল নামে 3 জন বন্ধু আছে। তো এই আবুল, বাবুল, কাবুল এই 3 জন বন্ধু থেকে একবার একাধিক বন্ধুকে তুমি কতভাবে দাওয়াত করতে পারো। আমি এখানে এরকম একটা ঘোড়া রান্না আঁকি, এখানে এই ঘোড়া রান্না আঁকাই, এইখানে ঘোড়া রান্না আঁকাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি তোমাকে বোঝাই যে এর ক্ষেত্রে তুমি কি করতে পারো, একে দাওয়াত দিতে পারো ইয়েস অর নট, দুটা ঘটনা। বি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটাতে পারো, একে দাওয়াত দিতে পারো নাও দিতে পারো। সি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটাতে পারো, একে দাওয়াত দিতে পারো নাও দিতে পারো, নট। আমার এখন প্রশ্ন, এই 2 জন মিলিত ফলাফল কি ঘটনা ঘটাতে পারো? চিন্তা করে দেখো। এবার তুমি চিন্তা করবে এইভাবে যে তুমি আবুল আর বাবুলকে নিয়ে চিন্তা করছো, তখন রাত্রিবেলা তুমি ঘুমের চিন্তা করছো এরকম ভাবে, ঘুম না ঘুমের ঘরে আর কি, যে আমি আবুলকেও দাওয়াত দেব বাবুলকেও দেব, দ্যাট মিনস ওয়াই, দ্যাট মিনস আবুলকেও দাওয়াত দিলাম বাবুলকেও দাওয়াত দিলাম। তোমার চিন্তাটা এরকম হতে পারে যে আবুলকে দাওয়াত দিব কিন্তু বাবুলকে দিব না, দ্যাট মিনস YN। এবারে তুমি চিন্তা করলা যে না আবুল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আবুলকে দাওয়াত দিব না কিন্তু বাবুলকে দিব, তার মানে এখানে NY। তোমার চিন্তা আরো আসতে পারে যে না এই শালার ওটা 2 জন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, এতে 2 জনকে কাউকে দাওয়াত দিব না, তার মানে NN। এই ঘটনাটাও ঘটতে পারে। তাহলে চিন্তা করো, এই দুটার ফলাফল হচ্ছে 4টা ঘটনা। কিন্তু তোমাকে প্রশ্নে বলা হয়েছিল এক বা একাধিক জনকে কতভাবে দাওয়াত দিতে পারো। তাহলে আমরা সি এর ক্ষেত্রে সি কে এখানে নামাই নিয়ে আসলাম YN। তাহলে এখানে কিন্তু এবি এর ফলাফল, এই দুটা হচ্ছে এবি এর ফলাফল আর এটা হচ্ছে সি। এইবারে তোমার চিন্তায় নিয়ে আসবা 3 জনকে, আবুল, বাবুল এবং কাবুলকে নিয়ে। এইবারে তুমি কি কি চিন্তা করতে পারো দেখো। এই দুটার ফলাফল এখানে আমরা লিখছি, সেটা হচ্ছে এরকম ভাবে দেখো যে আবুলকে দাওয়াত দেবো, বাবুলকে দিব, কাবুলকেও দেবো। তোমার মন উদার হয়ে গেছে, দ্যাট মিনস ওয়াই। তোমার চিন্তা হতে পারে আবুলকে দাওয়াত দেবো বাবুলকে দেবো কিন্তু এটাকে দিব না, তাহলে YN। তাহলে এরকম ভাবে এইটা দিয়ে আবার কি হতে পারে YN। তারপরে এটার কাজ শেষ, এবার এটা NYN। আবার এটার ক্ষেত্রে NN। লক্ষ্য করে দেখো এখানে টোটাল কয়টা ঘটনা, 1 2 3 4 5 6 7 8টা ঘটনা। তাহলে মোট ঘটনা এখানে হচ্ছে 8টি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই ব্যবস্থায় 3 জনকেই দাওয়াত দিয়েছো, এই ব্যবস্থায় 2 জনকে দাওয়াত দিয়েছো, এই ব্যবস্থায় 2 জনকে দাওয়াত দিয়েছো, এখানে 1 জনকে দাওয়াত দিয়েছো, এখানে 2 জনকে দাওয়াত দিয়েছো, এখানে 1 জনকে দাওয়াত দিয়েছো, এখানেও 1 জনকে দাওয়াত দিয়েছো। কিন্তু এই যে একটা ক্ষেত্র দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রটা থেকে কাউকে দাওয়াত দেওয়া হয়েছে না। তাহলে এই 8টা ঘটনার মধ্যে একটা ঘটনা বাদ পড়ে যাবে, দ্যাট মিনস মানে এক বা একাধিক জনকে তোমাকে দাওয়াত দিতে বলেছে, কিন্তু তুমি প্রশ্নই বলেছো এক বা একাধিক জনকে দাওয়াত দিবা। এই কয়টাতে কাউকে না কাউকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু এই একটা ঘটনা আছে এর ভিতরে যেটাতে দাওয়াত দেওয়া হয়নি। অতএব দাওয়াত দেওয়ার মোট উপায় সমান 8 - 1। এই 8 - 1 কি করে আসলো, এটা হচ্ছে আমার এখন প্রশ্ন। কি করে আসলো দেখো, এর জন্য মোট ঘটনা কয়টা, 2টা। বি এর জন্য মোট ঘটনা কয়টা, 2টা। সি এর জন্য মোট ঘটনা কয়টা, 2টা। কি ঘটনাটা ঘটেছে দেখো, এই 2 আর এই 2 গুণ হয়ে টোটাল এখানে হয়েছিল 8টা। আসলে খেয়াল করনি তোমরা, তার মানে কি হবে 2 × 2 হবে। কিন্তু একটা ঘটনা আছে যে ঘটনায় কাউকেই দাওয়াত দেওয়া হয়নি, যা কিনা তোমার প্রশ্নের শর্ত বিরোধী। তাহলে ওই শর্ত বিরোধী জিনিসটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে 2 - 1 অসাধারণ। কি জিনিস দাঁড়ালো, 3 জন ব্যক্তির ক্ষেত্রে। আমরা যখন 7 জন ব্যক্তির ক্ষেত্রে করেছিলাম 2 - 1 হয়েছিল। এবার 3 জন ব্যক্তির ক্ষেত্রে তারা কি ঘটনা ঘটলো, 2 - 1। তাহলে আমাদের সব লজিক ঠিক আছে। ওকে, এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রদত্ত জিনিসগুলো ছিল ভিন্ন ভিন্ন, সেখান থেকে এক বা একাধিক জিনিস আমরা বাছাই করলাম। কিন্তু আমার প্রবলেম তো মাথায় খালি ঘুরছে যে যদি ভিন্ন ভিন্ন জিনিস না থাকে, একই রকম জিনিস যদি দেওয়া থাকে, যেমন এই প্রবলেমটা মিসিসিপি শব্দটি হতে এক বা একাধিক জিনিস কতভাবে বাছাই করা যায়। এর আগে কি ছিল, 7 জন বন্ধু কিন্তু ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু এবারে দিয়েছি এই যে মনে করো এই বন্ধুগুলো সবার মধ্যে এই যে তোমার কিছু মনে করো যমজ বন্ধু আছে দেখতে একই রকম, চতুর্মস বিন্দু আছে মানে 4টা S, আবার 4টা I আছে,
এগুলো কিন্তু চতুর্মাস। যেমন দুইটা বাচ্চা যদি একসাথে হয় সেটাকে বলি আমরা যমজ, তাহলে তিনটা বাচ্চা যদি একসাথে হয় সেটাকে বলবো ত্রিমাস, তাহলে চারটা বাচ্চা যদি একসাথে হয় সেটাকে বলবো আমরা চতুর্মাস। তো যাই হোক, এখান থেকে এক বা একাধিক জিনিস কতভাবে বাছাই করা যায়, আমার প্রশ্ন হচ্ছে এক বা একাধিক জিনিস বাছাই। তাহলে কনসেপ্টটা কি আসবে? আসলে কনসেপ্টটা আমি জাস্ট ক্লিয়ার করি। আমার এখানে টোটাল অক্ষর আছে এম, আই, এস এবং পি আছে। এম, আই, এস আর পি। আমার কিন্তু এম আছে একটা, তাহলে এম এর ক্ষেত্রে আমরা কি কি ঘটনা ঘটাতে পারি সেটা লিখবো। আই এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটাতে পারি, এস এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটাতে পারি, পি এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটাতে পারি, দিয়ে এই ঘটনাগুলোকে নিয়ে তোমাকে দুর্ঘটনা সৃষ্টি করতে হবে। সেখান থেকে আবার এক কিন্তু বাদ দিতে হবে। তাহলে একটা এম আছে, তুমি কি কাজ করতে পারো যে হ্যাঁ তুমি একটা এম নিতে পারো। তোমাকে কিন্তু এক বা একাধিক বর্ণ নিতে বলেছি। একটা এম নিতে পারো, বলবা যে না আমি শূন্যটা এম নেব, এর অর্থ তুমি এম নেওনি, শূন্যটা এম। তাহলে একটা এম নিয়েছো অথবা শূন্যটা এম নিয়েছো। আয়ের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটাতে পারো? আয় কিন্তু আছে তোমার চারটা, তুমি কি করতে পারো? একটা আয় নিতে পারো। তোমার ইচ্ছা হলো যে না আমি দুইটা আয় নেব, তোমার ইচ্ছা হলো যে না আমি তিনটা আয় নেব, তোমার ইচ্ছা হলো চারটা আয় নেব, তোমার ইচ্ছা হলো আমি কোনো আয় নিতে চাই না, দ্যাট মিনস শূন্যটা আয়। তাহলে চিন্তা করে দেখো, এম এর ক্ষেত্রে ঘটনা ঘটানো যাচ্ছে দুইটা, আয়ের ক্ষেত্রে ঘটনা ঘটানো যাচ্ছে পাঁচটা টোটাল, এস এর ক্ষেত্রে এস আছে আমার চারটা, তাহলে এখানেও টোটাল ঘটনা ঘটানো যাবে একটা এস, দুইটা এস, তিনটা এস, চারটা এস, আবার শূন্যটা এস, কোনো এস নেব না। আবার পি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটাতে পারো? পি আছে তোমার দুইটা, দ্যাট মিনস একটা পি নিতে পারো, দুইটা পি নিতে পারো তুমি, তোমার ইচ্ছা হলো যে না আমি কোনো পি নেব না। তাহলে এক্ষেত্রে এস এর ক্ষেত্রে মোট ঘটনা ঘটানো যাচ্ছে পাঁচটা, পি এর ক্ষেত্রে ঘটনা ঘটানো যাচ্ছে তিনটা। তাহলে নির্ণয় এক বা একাধিক বর্ণ বাছাই করার উপায় সমান সমান কি হতে পারে? আমি কি করেছিলাম তখন? প্রত্যেকটা বন্ধুর জন্য কিন্তু দুইটা করে ঘটনা ঘটানো গেছিল এবং প্রত্যেকটা দুই গুণ করে শেষে এক বিয়োগ করেছিলাম। এখানেও সেম, দ্যাট মিনস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3, শেষে কি করতে হবে? -1। আমি এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখি। এই 2 কে লিখবো আমি 1 + 1, এই 5 কে লিখবো আমি 4 + 1, এই 5 কে লিখবো 4 + 1, এই 3 কে লিখবো 2 + 1 -1। তাহলে জেনারেল ফর্মটা কি আসলে দাঁড়ালো? জেনারেল ফর্ম দাঁড়ালো তোমার এখানে প্রত্যেক প্রকারের বর্ণ যে কয়টা করে থাকবে তাদের সাথে শুধু এক যোগ হবে, আর কিছুই না। এই মাসে একটা 1 + 1। বন্ধুর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। 7 জন বন্ধু, চিন্তা করো, প্রথম বন্ধুর ক্ষেত্রে 1 + 1, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 1 + 1, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 1 + 1, এরকম সপ্তম বন্ধুর ক্ষেত্রে 1 + 1। এগুলো তখন গুণ করবো, তাহলে 7টা 2 গুণ হয়েছিল, 2⁻7 হয়েছিল, শেষে কি হয়েছিল? -1 হয়েছিল। তাহলে এখানেও সেম কাজ, যে এম আছে একটা 1 + 1, এস আছে চারটা 4 + 1, আই আছে চারটা 4 + 1, পি আছে দুইটা 2 + 1। কিন্তু ওই যে একটা ঘটনা লাস্টে, যে এমও নিব না, এই আইও নিব না, এসও নিব না, পিও নিব না, এই ঘটনা যদি এর ভিতরে ঢুকে যায় তাহলে তো তোমার অঙ্কের যথার্থতা থাকলো না। অঙ্কে বলা হয়েছিল এক বা একাধিক বর্ণ বাছাই করতে হবে, তাহলে এই একটা ঘটনা এর ভিতরে ঢুকে গেছে, এই জন্য এখানে এক বিয়োগ করা হয়েছে জাস্ট। তাহলে সাধারণ আকৃতি কি দাঁড়াইলো? সাধারণ আকৃতিতে দাঁড়াইলো প্রত্যেক প্রকারের যতগুলো করে অক্ষর থাকবে তাদের সাথে এক যোগ করে গুণ করে শেষে এক বিয়োগ করতে হবে। তাহলে চিন্তা করো, তোমাদের বইয়ে একটা হেভি বড় একটা প্রবলেম ছিল, মনে আছে কিনা জানি না, আমি লিখে দিচ্ছি। অঙ্কটা ছিল এরকম: ড্যাডি ডিড এ ডেডলি ডিড, ডেডলি ডিড। পোলাপান অঙ্ক দেখে তো ভয় খায়, মানে ভয় পায়, ভয় তো খায় না, ভয় পায়। তো বলা আছে ড্যাডি ডিড এ ডেডলি ডিড, মানে বাবা একটা মারাত্মক চুক্তি করলেন। প্রশ্নটা ছিল কি জানো? এই বর্ণগুলো থেকে এক বা একাধিক বর্ণ কতভাবে বাছাই করা যায়? একটু আগে শিখেছো তোমরা, যতগুলো বর্ণ যে কয়টা করে থাকবে তাদের সাথে শুধু 1 যোগ করে দিতে হবে। তুমি চিন্তা করো, ডি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9 + 1 ইন্টু এ আছে কয়টা? 1 2 3, 3 + 1, এ এর কাজ শেষ, ডি এর কাজ শেষ, এ এর কাজ শেষ। এবার ওয়াই আছে কয়টা? 1 2, 2 + 1, ওয়াই এর কাজ শেষ। এবারে দেখি ডি তে নেওয়া হয়েছে আই, আই আছে একটা, দ্যাট মিনস 1 + 1। এবার আসে আমরা এ তো নিয়ে নিয়েছি, ই আছে কয়টা? ই আছে 1 2 3, দ্যাট মিনস 3 + 1। তাহলে ই এর কাজও শেষ, এ তো নিয়েছি। এল আছে কয়টা? এল আছে একটা, দ্যাট মিনস 1 + 1। আর কি কোনো অক্ষর আছে এখানে?
দেখো 1 2 3 4 5 6 প্রকারের অক্ষর, ডি, এ, ওয়াই, আই, ই আর এল, 6টা। তাহলে 6টার জন্য 6টা অক্ষরের প্রত্যেকটা কয়টা করে আছে তাদের সাথে শুধু 1 যোগ করেছি। তারপরে কি করতে হয়, এই গুণফল থেকে লাস্টে গিয়ে একটা 1 বিয়োগ করতে হয়। এটাই অ্যান্সার। কত সুন্দর একটা প্রবলেম যে ড্যাডি ডিডে ডেডলি ডিড, এখান থেকে এক বা একাধিক বর্ণ কতভাবে বাছাই করা যায়। আরেকটা প্রবলেম তোমরা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে হয়তো বা। দেখা গেল তোমরা ইঞ্জিনিয়ারিং পাস টাস করার পরে তোমাদের সেই কাঙ্ক্ষিত শুভ দিন আসবে, যে দিনটার জন্য তোমরা এতদিন কষ্ট করে এসছো। সেটা হচ্ছে যে মনে করো তোমাদের মোটামুটি বিবাহ মানে ঠিক হয়ে গেছে আর কি একটা মেয়ের সাথে। তো তুমি মনে করো সেই হবু বউকে নিয়ে ওই মোটামুটি ঢাকার যে তোমার কি বলে বেনারসি পট্টি, যেখানে অনেক শাড়ি টাড়ি পাওয়া যায়, সেখানে কিছু শাড়ি কিনতে। এখন দোকানদার তোমাকে বিভিন্ন বিভিন্ন মডেলের শাড়ি, মনে করো তোমাকে জামদানি শাড়ি বের করে দিয়েছে 4টি, তারপরে মনে করো তোমাকে দিয়েছে মসলিন শাড়ি 3টি, তারপরে তোমাকে রাজশাহী সিল্কের দিয়েছে 4টি, মনে করো তারপরে দিয়েছে তোমার চুমকি কাতান। কি কাতান? হ্যাঁ, চুমকি কাতান। এটা আবার কি কাতান? কত প্রকারের শাড়ি চিন্তা করেছো। চুমকি কাতান দিয়েছে তোমাকে মনে করো 5টি শাড়ি বের করে। তারপরে তোমাকে দিয়েছে মনে করো এই জনি প্রিন্ট শাড়ি দিয়েছে 60টি। আরে পাগলা, জনি প্রিন্ট মানে যেগুলো তোমাদের বাড়িতে আশেপাশের লোকজন কাজকর্ম করে তাদের জন্য কিছু শাড়ি কিনতে হবে এই জন্য। তারপরে মনে করো তোমাকে প্রাইড শাড়ি বের করে দিয়েছে 1টি। তোমার হবু বউকে নিয়ে গেছো তুমি শাড়ি পছন্দ করতে। মেয়েরা তো জানোই যে শাড়ি দেখলেই ওদের মনে হয় কি হয়ে যায়। তখন এবার আমার প্রশ্ন, তোমার হবু বউ এই শাড়িগুলো থেকে এক বা একাধিক শাড়ি কতভাবে বাছাই করতে পারে? এক বা একাধিক শাড়ি কতভাবে বাছাই করতে পারে? একবারে সেম এটার মতো। এখানে লক্ষ্য করে দেখো, ডি ছিল 9টা, 9 + 1, আর ডি একই রকম। তো জামদানি যে 4টা শাড়ি বের করে দিয়েছে, 4টা শাড়ি একই রকম। তাহলে এটার ক্ষেত্রে মোট ঘটনা হচ্ছে 4 + 1, এটার ক্ষেত্রে 3 + 1, এটার ক্ষেত্রে 4 + 1, এটার ক্ষেত্রে 5 + 1, এটার ক্ষেত্রে 7 + 1, এটার ক্ষেত্রে 1 + 1। তাহলে কি করবা? এই কটা সব কটা গুণ করবা। এগুলো সব গুণ। এই গুণফল থেকে জাস্ট 1 বিয়োগ করে দিলে যা হবে সেটাই তোমার বউয়ের শাড়ি বাছাইয়ের উপায় হয়ে যাবে। তাহলে আমরা এই ধরনের যত প্রবলেম আছে সব করতে পারবো। কিন্তু এখানে আমার একটা ছোট্ট একটা প্রবলেম রয়ে গেছে আবার। কিরকম? মনে করো একটা ঝুড়িতে কিছু আম আছে, কিছু কলা আছে, কিছু আপেল আছে, এরকম। প্রশ্ন হচ্ছে যে মনে করো এই ঝুড়িটাতে মনে করো আম আছে 5টি, কলা আছে 4টি এবং আপেল আছে 3টি। আমার প্রশ্ন হচ্ছে এক বা একাধিক ফল কতভাবে বাছাই করা যায়? তোমাদের মধ্য থেকে প্রশ্ন আসতে পারে যে এই আমগুলো একই আকৃতির, একই ব্র্যান্ডের নাকি ভিন্ন ব্র্যান্ডের। চিন্তা করো এবার। যদি একই ব্র্যান্ডের হয়, দুইটা ঘটনা ঘটতে পারে। একই ব্র্যান্ডের যদি হয়, একই ব্র্যান্ডের মানে মনে করো 5টা খুঁজলাম, মনে করো 5টাই গোপালভোগ আম এরকম, তাহলে একই ব্র্যান্ডের যদি হয় তাহলে কি ঘটনা ঘটবে? আর যদি প্রত্যেকটা ফল যদি ভিন্ন ব্র্যান্ডের হয়, ভিন্ন ব্র্যান্ডের, মনে করো 5টা আম, একটা ফজলি, একটা গোপালভোগ, একটা ল্যাংড়া, একটা খিরসাপাত, আর একটা মনে করো কি বলবো হলো আর কি আরেকটা কোন একটা প্রকার হয়, তাহলে ভিন্ন ব্র্যান্ডের যদি হয় সেক্ষেত্রে কি হবে? একই ব্র্যান্ডের যদি হয় তাহলে এটার সাথে সেম, কারণ ডি ছিল এখানে 9টা একই ব্র্যান্ডের অক্ষর, তোমার এ ছিল তোমার হচ্ছে মোটামুটি 3টা একই ব্র্যান্ডের অক্ষর। তাহলে চিন্তা করো আম আছে তোমার 5টা একই ব্র্যান্ডের, তাহলে এক বা একাধিক জিনিস কোথায় বাছাই করবো? 5 + 1। কলা আছে 4টা একই ব্র্যান্ডের, মানে 4টা কলা চিনি চাপ্পা, তার মানে কি 4 + 1। 3টা আপেলই একই ব্র্যান্ডের, দ্যাট মিনস 3 + 1। লাস্টে গিয়ে কি হবে? 1 বিয়োগ হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তাই করছি আমরা। এবার যদি ভিন্ন ব্র্যান্ডের হয়, মনে করো 5টা আম ভিন্ন ব্র্যান্ডের, এবার কি হবে? তখন তোমার ওই বন্ধুর কথা মনে করতে হবে। 7 জন যখন ভিন্ন ভিন্ন বন্ধু ছিল তখন এক বা একাধিক জিনিসকে কতভাবে বাছাই করতা? 2 টু দি পাওয়ার মোট কয়টা জিনিস সেখান থেকে 1 বিয়োগ করতা। এটা গেল আমের ক্ষেত্রে। যদি তোমার 4টা কলা ভিন্ন ব্র্যান্ডের হয়, সাগর কলা, চিনি চাম্পা, সবরি কলা ইত্যাদি, তখন কি হবে? 2 টু দি পাওয়ার 4 - 1। আর যদি 3টা আপেলও ভিন্ন ব্র্যান্ডের হয় তাহলে বন্ধুর ক্ষেত্রে কি হয়েছিল? যা হয়েছিল এখানেও তাই করবে, 2 টু দি পাওয়ার 3 - 1। এটাই অ্যান্সার।